আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। তোমরা সবাই কেমন আছো? আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। তোমরা সবাই কেমন আছো? ভাইয়ার কথা ক্লিয়ার কিনা ভাইয়াকে একটু জানাবা। ভাইয়ার কথা ক্লিয়ার কিনা ভাইয়াকে একটু জানাবা। আর আমার ভিডিওটা ক্লিয়ার কিনা আর আমার কথাগুলো ক্লিয়ার কিনা তোমরা একটু আমাকে কষ্ট করে জানাও। যে ভাইয়ার কথা এবং ভিডিওগুলো ক্লিয়ার কিনা আমাকে একটু কষ্ট করে জানাও। ভাইয়ার কথা আর ভিডিওগুলো ক্লিয়ার কিনা আমাকে একটু কষ্ট করে জানাও। তোমরা সবাই ভাইয়ার কথা এবং আমাকে শোনা যাচ্ছে কিনা একটু আর আমার ভিডিও ক্লিয়ার কিনা আমাকে একটু জানাও। তোমরা সবাই ফ্রেন্ডদেরকে একটু মেনশন করে দাও। তোমরা সবাই ফ্রেন্ডদেরকে একটু মেনশন করে দাও। তোমরা সবাই ফ্রেন্ডদেরকে একটু মেনশন করে দাও। তোমরা সবাই ফ্রেন্ডদেরকে একটু মেনশন করে দাও কষ্ট করে। আর লাইভটা একটু শেয়ার করো, নিজেদের টাইমলাইনে একটু শেয়ার করো। আজকে আমরা লেকচার 4 নিয়ে হাজির হয়েছি, খুব গুরুত্বপূর্ণ একটা টপিক। তোমরা সবাই নিজেদের ফ্রেন্ডকে একটু মেনশন করে দাও। হ্যাঁ, সবাই ফ্রেন্ডদেরকে একটু মেনশন করে দাও। আমার কথা শোনা যাচ্ছে কিনা একটু বলো। ফ্রেন্ডদেরকে মেনশন করে দাও, লাইভগুলো একটু শেয়ার করো। সবাই মিলে লাইভগুলো আমরা একটু শেয়ার করি। আমাদের মেসেঞ্জার গ্রুপ যেগুলো আছে, যতগুলো মেসেঞ্জার গ্রুপ আছে সব মেসেঞ্জার গ্রুপে একটু শেয়ার করে দাও। তোমরা আমাকে শুনতে পারছো কিনা আমাকে একটু জাস্ট জানাও। সবাই ফ্রেন্ডদেরকে মেনশন করে দাও। সবাই লাইভগুলো শেয়ার করো, লাইভটা একটু শেয়ার করো। শেয়ার ডান। ওকে, ফ্রেন্ডদেরকে মেনশন করো, লাইভ শেয়ার করো। ওকে, আশা করি সবাই শুনতে পারছো। লাইভে পার্টিসিপেন্ট খুব কম। আজকে হয়তো আমি রেকর্ডটা রাখবো না, রেকর্ডটা ডিলিট করে দিতে পারি। তোমরা ফ্রেন্ডদেরকে যারা যারা ক্লাস করবে তাদেরকে মেনশন করে দাও। আর কষ্ট করে আমাদের মেসেঞ্জার গ্রুপগুলোতে শেয়ার করো, লাইভটা একটু শেয়ার করো, তোমাদের টাইমলাইনেও শেয়ার করো এবং কমেন্ট বক্সে সবাইকে মেনশন করে দাও, ফ্রেন্ডদের সবাইকে মেনশন করে দাও। ঠিক আছে? আচ্ছা, আমি ক্লাসটা একটু শুরু করি। হ্যাঁ, আমি আর কথা বলবো না, কথা না বাড়িয়ে আমি ক্লাসটা শুরু করি। তোমরা জানো লেকচার 4-এ আমি একটা শ্রেণীবিন্যাস পড়াইছিলাম, সেটা হচ্ছে ব্যান্থাম এবং হুকার। ব্যান্থাম ও হুকারের শ্রেণীবিন্যাস পড়াইছিলাম এবং ব্যান্থাম এবং হুকারের শ্রেণীবিন্যাস পড়লে আমি বলছি তোমার অনেক চ্যাপ্টার সম্বন্ধে আইডিয়া হবে। যেমন চ্যাপ্টার 5 শৈবাল এবং ছত্রাক, এটা নিয়ে আইডিয়া হবে। চ্যাপ্টার 6 বায়োফাইটা টেরিডোফাইটা, এটা নিয়ে আইডিয়া হবে। চ্যাপ্টার 7 নগ্নবীজি এবং আকবীজবীজি, এই 3টা চ্যাপ্টার নিয়ে আইডিয়া হবে এবং আমি খুব সুন্দর করে বা খুব ডিটেলস আকারে পড়াইছিলাম। তো আজকে আমরা এরকম আরেকটা শ্রেণীবিন্যাস দেখবো, সেটা হচ্ছে আপডেটেড একটা শ্রেণীবিন্যাস। তো তোমরা জানো যে 1969 সালে হুইট টেকার যে আছে, উনি হুইট টেকার পুরো জীবজগৎকে 5টা কিংডমে ভাগ করছিলেন। কয়টা? হুইট টেকার 1969 সালে পুরো জীবজগৎকে 5টা কিংডমে ভাগ করছিলেন। কয়টা কিংডম? 5টা কিংডমে ভাগ করছিলেন কে? বিজ্ঞানী হুইট টেকার। সো হুইট টেকারের কিছু লিমিটেশন ছিল। হুইট টেকারের পরে 1974 সালে মার্গুলিস, উনি একজন মহিলা বিজ্ঞানী বা বোটানিস্ট যাই বলো। মার্গুলিস উনি এটাকে একটু মডিফাই করছে। সেটা হচ্ছে এই 5টা কিংডমকে উনি আসলে 2টা সাব কিংডমে, সুপার কিংডমে ভাগ করছিলেন। মার্গুলিস কি করছে? এই 5টা কিংডমকে 2টা সুপার কিংডমে ভাগ করছিলেন। একটাকে নাম দিয়েছিলেন সুপার কিংডম 1, আর একটাকে নাম দিয়েছিলেন সুপার কিংডম 2। সুপার কিংডম 1-এ উনি একটা কিংডম দিয়েছিলেন। কয়টা কিংডম? একটা কিংডম।
এবং সুপার কিংডম 2-তে বাকি 4টা কিংডম দিছে, বাকি 4টা কিংডম দিছে। তাহলে টোটাল কয়টা? 5টা কিংডম। হুইট টেকার ডাইরেক্ট এরকম 5টা কিংডম দিছিল, বাট মার্গুলিস কী করছে, এভাবে সুপার কিংডমে ভাগ করছে এবং সুপার কিংডমে একটা কিংডম দিছে, বাকি 4টা দিছে সুপার কিংডম 2-তে। তো এখন আমরা এই হুইট টেকারেরটা দেখবো না, আমরা সরাসরি এই মার্গুলিসেরটাই দেখবো। সরাসরি 1974 সালে যে মার্গুলিস দিয়েছিলেন এই মার্গুলিসেরটা দিব। মনে রাখবা, মার্গুলিসের এটা একটু মনে রাখতে হবে, বিকজ এখান থেকে এমসিকিউ আসবে। এখান থেকে কি আসবে? এমসিকিউ আসবে। চলো আমরা মার্গুলিসের একটু দেখে আসি। চলো আমরা মার্গুলিসেরটা একটু দেখে আসি। এখানে একটু লিখো, এইদিকে জাস্ট লিখো মার্গুলিস। তো কি বললাম, মার্গুলিস পুরো জীবজগৎকে, মার্গুলিস পুরা জীবজগৎকে 2টা সুপার কিংডমে ভাগ করছে। কয়টা? তোমরা আমার মতো এভাবে, তোমরা কিভাবে লিখবা, তোমরা ওই খাতাটাকে একটু বেঁকে লিখবা, এভাবে ল্যান্ডস্কেপ মোডে লিখবা তোমরা। একটা ছিল সুপার কিংডম 1, ভালোভাবে লক্ষ্য করবা। একটা ছিল সুপার কিংডম 1, আরেকটা ছিল সুপার কিংডম 2, একটু আগেই বলেছি। আরেকটা হচ্ছে সুপার কিংডম 2। এই সুপার কিংডম 1-এর নাম কি এবং কারা থাকে, এবং সুপার কিংডম 2-এর নাম কি, এটা তোমরা সবাই চিনো। যেমন এই সুপার কিংডম 1-এর নাম হচ্ছে প্রোক্যারিওটা, ভালোভাবে খেয়াল করবা। এই সুপার কিংডম 1-এর নাম হচ্ছে প্রোক্যারিওটা, বা বাংলায় যদি বলি আদিকোষী। এটা নিয়ে আমাদের আরও বিস্তারিত থাকবে, এটা নিয়ে মানে আদিকোষ, প্রকৃত কোষ, এগুলো নিয়ে আরও বিস্তারিত থাকবে। তাহলে সুপার কিংডম 1-এ যারা থাকবে তাদেরকে নাম দেওয়া হয়েছে প্রোক্যারিওটা বা আদিকোষী। এটা সবাই চিনো, বাট এটা আমি এর পরে পড়াবো। এই আদিকোষ এবং প্রকৃত কোষ খুব ডিটেলস আকারে পড়াবো। তারপর সুপার কিংডম 2-তে নাম দিছেন, বুঝতেই পারতেছ, ইউক্যারিওটা। এটার নাম কি দিছেন? এদিকে লিখি, ইউক্যারিওটা। যে প্রাণীগুলো থাকবে এগুলোর নাম দিয়েছেন ইউক্যারিওটা বা প্রকৃতকোষী, বা প্রকৃতকোষী। ইউক্যারিওটা বা প্রকৃতকোষী, ভালোভাবে খেয়াল করবে, এখান থেকে অনেক এমসিকিউ পাবা। প্রথমত প্রোক্যারিওটা এবং ইউক্যারিওটা নিয়ে আমাদের আলাদা একটা টপিক থাকবে, ভালোভাবে একেবারে ডিটেলস আকারে। এটা একটু ওয়েট করতে হবে, এটা এই দুইটা নিয়ে আরও ভালোভাবে আমরা স্টাডি করব। তবে এখানে জাস্ট একটু হিন্টস দিয়ে দিই। প্রোক্যারিওটা মানেটা হচ্ছে তোমার, এখানে জাস্ট একটু বলে দিই, আমি তো এটা একটু পরে ডিটেলস বলবো এটা নিয়ে। সেটা হচ্ছে প্রোক্যারিওটা মানে হচ্ছে, প্রো মানে হচ্ছে আদি, আদি মানে আগে, আর ক্যারিওটা মানে হচ্ছে যাদের নিউক্লিয়াস থাকে, যাদের নিউক্লিয়াস থাকে, ক্যারিয়ন থেকে আসছে, ক্যারিয়ন তো নিউক্লিয়াস। আমি বলছি এটা আরও পরে, আমরা আরেকটু পরে আমরা এটা নিয়ে বিস্তারিত পড়বো। সো এখানে আমি জাস্ট হালকার উপর ঝাপসা বলে যাব। প্রো মানে আগে, ক্যারিওটা মানে হচ্ছে যারা নিউক্লিয়াস ধারণ করে, যে সকল কোষ নিউক্লিয়াস ধারণ করে তাদেরকে বলে ক্যারিওটা। এখন এই আগে বা আদি, এই প্রোটা আবার ইংরেজিতে প্রো না। আমরা অনেক সময় বলি যে ইংরেজি শব্দ প্রো মানে বুঝে যে আমরা আপার লেভেলে আছি, প্রো পড়াই, প্রো ভাইয়াটা প্রো পড়াই, আমি প্রো পারি, প্রো লেভেলের পারি, এরকম বলি। বাট এই প্রোটা ইংরেজির প্রো না, এই প্রোটা হচ্ছে তোমার গ্রিকের প্রো, গ্রিক ভাষা প্রো। তো এই প্রো অর্থ হচ্ছে আদি বা আগে, আদি বা আগে। তোমরা জানো আদি কোষ আগে আসছে না প্রকৃত কোষ আগে আসছে? আমি তোমাদেরকে জীবনের উৎপত্তি পড়াইছি সেকেন্ড লেকচারে। জীবনের উৎপত্তিতে সর্বপ্রথম এই কোষটা আসছিল নাকি এই কোষটা আসছিল? তোমরা জানো আদি কোষ আসছিল, তাই এটার নাম আদি বা পুরাতন বলতেছে। আদি মানে পুরাতন বুঝি বা আগের বুঝি, তাই এই কোষটা আগে আসছিল বিদায় এটাকে আমরা আদি কোষই বলতেছি, এবং এই কোষটা পরে আসছিল বিবর্তনের দ্বারাই পরে আসছিল বিদায় এটা প্রকৃত কোষে। সো এটা মানে প্রো মানে বোঝাচ্ছে আদি বা আগে, বা আদি বা আগের নিউক্লিয়াস, আদি বা আগের নিউক্লিয়াস। এখন তোমরা বলো আদি বা আগের নিউক্লিয়াস কি সুগঠিত হবে? ওল্ড যেগুলো থাকে সেগুলো কি তেমন ভালো হয়? যেমন মোবাইলের কথা চিন্তা করো, ওল্ড মডেলের যে মোবাইল ওখান থেকে তুমি ভালো সার্ভিস পাবা না, নিউ মডেলের যে মোবাইলগুলো থাকবে ওখান থেকে তুমি ভালো ভালো সার্ভিস পাবা। এই জন্য ওল্ড মডেলের যে মোবাইলগুলো থাকে ওখানে বেশি ভালো কিছু থাকে না, বা আমাদের তত উপকার আসে না। ঠিক ওল্ড মডেলের যে নিউক্লিয়াস থাকবে সেটা তত বেশি সুগঠিত হবে না। তাই আমরা বলি প্রোক্যারিওটা বলতে যে সকল নিউক্লিয়াস আদি নিউক্লিয়াস, এটাকে আমরা বলি যে ওই সকল কোষে আদি নিউক্লিয়াস থাকবে। আমরা এটা নিয়ে একটু পর বিস্তারিত আলোচনা করবো, এখানে জাস্ট হালকার উপর চাপটাস বলতেছি। আদি নিউক্লিয়াস অর্থাৎ নিউক্লিয়াস সুগঠিত নয়, অর্থাৎ নিউক্লিয়াস জাস্ট এখানে লিখে রাখো, এগুলো নিয়ে বিস্তারিত একটু পরে আলোচনা করব। নিউক্লিয়াস সুগঠিত নয়, ঠিক আছে। তারপর লিখে রাখো 2 নম্বর, এদিকে লিখে রাখো যেহেতু এরা আদিকোষী, মনে রাখবা আদিকোষ সবসময় এক কোষই হয়।
তো মনে রাখবা আদি কোষ সবসময় কি হয়, এক কোষী, মাত্র একটা কোষ থাকে। আদি কোষী জীব যারা থাকবে তাদের সবসময় একটা কোষ থাকে, ঠিক আছে? এটাই হচ্ছে প্রোক্যারিওটা। আর এখানে খেয়াল করবে, এই লাইনটা ভালো হবে, এক কোষী মাত্র একটা কোষ থাকবে। তারপর এটা আসো, এটা মানে বুঝো ইউ মানে হচ্ছে প্রকৃত, তার মানে এটা যেহেতু আপডেটেড কোষ, তাহলে এটার যে নিউক্লিয়াস থাকবে, ইউ মানে প্রকৃত, ক্যারিওটা মানে নিউক্লিয়াস, প্রকৃত মানে যেটাকে আমরা আপডেট বলি, আপডেটেড নিউক্লিয়াস থাকবে। সো এটা আমরা বলতে পারি যে প্রকৃত নিউক্লিয়াস থাকবে। এখানে কি থাকবে, প্রকৃত নিউক্লিয়াস, বা এটাকে আমরা বলবো সুগঠিত নিউক্লিয়াস। এটা নিয়ে আমরা বিস্তারিত একটু পরে আলোচনা করব। সুগঠিত নিউক্লিয়াস থাকে, এগুলোর মানে আমরা পরে বিস্তারিত পড়ব। 2 নাম্বার, এই ইউক্যারিওটা বা প্রকৃত কোষী এদের মতো এক কোষী হইতে পারে, তাহলে এটাও এক কোষী হইতে পারে। বাট মনে রাখবা ইউক্যারিওটা শুধু এক কোষী না, ইউক্যারিওটা আবার বহুকোষীয় হয়, ইউক্যারিওটা আবার বহুকোষীয়। সো মনে রাখবা ইউক্যারিওটা এক কোষীয় হয় আবার বহুকোষীয় হয়, ইউক্যারিওটা এক কোষীয় হয়, বহুকোষীয় হয়। বাট এই প্রোক্যারিওটা সবসময় একটা কোষ হবে, এক কোষী। এই প্রোক্যারিওটিক সেল এবং ইউক্যারিওটিক সেল নিয়ে আমরা একটু পরে আরও পরে ডিটেলস আলোচনা করবো একেবারে, ঠিক আছে? যাতে সব ঝালাপালা হয়ে যায়, হ্যাঁ, সব ঝালাপালা হয়ে যায়, যাতে সব বুঝে ফেলো। এখন ভাইয়া তো এটাকে দুটা সুপার কিংডমে ভাগ করছে, ভাইয়া না, মার্গুলিস ভাগ করছে। একটা হচ্ছে সুপার কিংডম 1 আর একটা হচ্ছে সুপার কিংডম 2। তো এই সুপার কিংডম 1-এ মার্গুলিস কী করছে, একটা কিংডমকে স্থান দিছে। ওই কিংডমের নাম মনে রাখতে হবে। যেমন এখানে আমি বলি, এইখানে এই যে সুপার কিংডম 1 থেকে একটা কিংডম আসবে, ওইটাকে বলবো আমরা কিংডম নাম্বার 1, কিংডম 1। কারণ বিবর্তনের ধারায় এটা আগে আসছে বিদায় আমরা এটা আগে লিখবো। এই কিংডম 1 কেন বলতেছি, বিকজ এটা আগে আসছে বিবর্তনের ধারায়। ওই কিংডম 1-এর নাম হচ্ছে মনেরা। তোমরা সবাই মনেরা রাজ্য বা মনেরা কিংডমের নাম শুনছো, এটাই হচ্ছে মনেরা। তাহলে মনেরা মনে রাখবা প্রোক্যারিওট মানে আদিকোষী জীব। মনেরা রাজ্যে যারা থাকবে, মনেরা হচ্ছে সুপার কিংডম 1 থেকে আসছে, মানে প্রোক্যারিওটা থেকে আসছে, আদিকোষ থেকে আসছে। সো মনেরা রাজ্যে যারা থাকবে তারা সবাই কিন্তু আদিকোষী হবে, অর্থাৎ তাদের আদি নিউক্লিয়াস থাকবে, অর্থাৎ সুগঠিত নিউক্লিয়াস থাকবে না। এটা মানে কি আমরা পরে বুঝাবো। এরা সবাই এক কোষী হবে, কখনো বহুকোষী হবে না, একটা কোষী হবে। তাহলে কিংডম 1 হচ্ছে মনেরা। এখন প্রশ্ন হচ্ছে এই যে মনেরাতে কারা কারা থাকবে, এই জন্য এখানে এক্সাম্পল লেখাটা খুবই ভালো, কারণ এগুলাই পরীক্ষায় আসবে। একটা হচ্ছে এখান থেকে দুইটা জিনিস পারবা। একটা হচ্ছে তোমাকে যদি জিজ্ঞেস করে আদিকোষী জীব কোনটা, এটা পারবা। অথবা তোমাকে যদি জিজ্ঞেস করে মনেরা রাজ্যের অন্তর্ভুক্ত কারা, এটা পারবা। তাহলে একসাথে দুইটা প্রশ্নের আনসার হয়ে যাবে, বাট উত্তর একটা প্রশ্নের আনসার হবে আদিকোষী কারা বা নিচের কোনটি আদিকোষী জীব। এরকম যদি প্রশ্ন করে নিচের কোনটি আদিকোষী জীব, এটার আনসার পেয়ে যাবা। আরেকটা প্রশ্ন হচ্ছে মনেরা রাজ্যের অন্তর্ভুক্ত কারা, এটার প্রশ্নের আনসারও পেয়ে যাবে। তাহলে উত্তর এক, কিন্তু প্রশ্ন দুইটা। তাহলে 1-এর ভিতরে 2 বা 2-এর ভিতরে 1, যেটাই বলো। তাহলে এক্সাম্পল কারা মনে রাখবা, এক কোষী হইতে হবে এবং আদি নিউক্লিয়াস থাকতে হবে, নিউক্লিয়াস সুগঠিত না। এরা কারা তোমরা জানো, এরা হচ্ছে ব্যাকটেরিয়া। সো এখানে লিখবা যে ব্যাকটেরিয়া আছে, তোমরা সবাই ব্যাকটেরিয়াকে চিনো, এই ব্যাকটেরিয়া কিন্তু মনেরা রাজ্যের অন্তর্ভুক্ত। তারপর কিছু ব্যাকটেরিয়া আছে যারা অ্যালগির মতো আচরণ করে, যাদেরকে আমরা বলি সায়ানো ব্যাকটেরিয়া, যাদেরকে আমরা বলি সায়ানো ব্যাকটেরিয়া। মাথায় রাখবা, বা এদের অপর নাম হচ্ছে বিজিএ। ভাইয়া বিজিএ মানে কি, বি দিয়ে ব্লু, জি দিয়ে গ্রিন, এ দিয়ে অ্যালগি। এরা নর্মালি ব্যাকটেরিয়াই, তবে এরা একটু অ্যালগির মতো আচরণ করে, বিকজ এরা খাবার তৈরি করতে পারে, দেখতে একটু সবুজ হয় এবং খাবারও তৈরি করতে পারে। তাই এদেরকে আবার ব্লু গ্রিন অ্যালগি বলা হয়। ব্লু কেন বলা হচ্ছে, এদের শরীরের ভিতরে ফাইকোসায়ানিন নামক পিগমেন্ট আছে। ফাইকোসায়ানিন মনে রাখবা, ফাইকোসায়ানিন পিগমেন্ট থাকলে ওটার কালারই ব্লু। তাই এদের ব্লু কথাটা আসছে ফাইকোসায়ানিন পিগমেন্টের কারণে, বিকজ তাদের বডিতে ফাইকোসায়ানিন পিগমেন্ট আছে, আর ওই পিগমেন্ট সূর্যের আলোকে ক্যাপচার করে। এবং গ্রিন কেন আসছে, বিকজ তাদের বডিতে ক্লোরোফিল এ আছে। কোনটা, ক্লোরোফিল এ, যেটা মেইন। আমরা জানি উদ্ভিদ ক্লোরোফিল এ বেশি ক্ষেত্রে ইউজ করে, তো ক্লোরোফিল এ আছে, তো সূর্যের আলোর সাহায্যে খাবার তৈরি করতে পারে। ব্লু আসছে ফাইকোসায়ানিন নামক পিগমেন্ট থেকে, যেটা সূর্যের আলোকে ক্যাপচার করে। আর গ্রিন আসছে ক্লোরোফিল এ থাকার কারণে, যেটা সাহায্যে উদ্ভিদ সূর্যের আলোক শক্তিকে রাসায়নিক শক্তি মানে এটিপি NADH2 কনভার্ট করে
এবং খাবার তৈরি করতে সাহায্য করে। আর এ আসছে কারণ এরা অ্যালগির মতো খাবার তৈরি করতে পারে, তাই সায়ানোব্যাকটেরিয়াকে ব্লু গ্রিন। দেখো আমি একদম লজিকও দিয়ে দিছি কেন এটাকে ব্লু গ্রিন অ্যালগি বলা হচ্ছে। অনেকে কিন্তু এটা নিয়ে কনফিউজ থাকে, তুমি যাকে জিজ্ঞেস করবা সবাই কিন্তু কনফিউজ থাকে, ভাইয়া এই সায়ানোব্যাকটেরিয়া নামে দেখতেছে ব্যাকটেরিয়া, আবার অপর নাম শুনি ব্লু গ্রিন অ্যালগি, আবার এখানে অ্যালগিও বলতেছে। এই জিনিসগুলো একটু ব্যাখ্যা করে বসি। নর্মালি এরা কিন্তু অ্যালগির মতো না, মানে দেখতে অ্যালগির মতো হবে না, বাট এরা ব্যাকটেরিয়াই, বাট ব্যাকটেরিয়ার চেয়ে একটু আলাদা, বিকজ এরা খাবার তৈরি করতে পারে। ব্যাকটেরিয়া তো আবার খাবার তৈরি করতে পারে না, এরা খাবার তৈরি করতে পারে। ওয়াই? বিকজ গ্রিন মানে ক্লোরোফিল এ আছে এই জন্য। আর ব্লু কেন? কারণ ফাইকোসায়ানিন নামক ব্লু পিগমেন্ট আছে যেটা সূর্যের আলোকে ক্যাপচার করে। আচ্ছা, এটাও কিন্তু তাহলে সায়ানোব্যাকটেরিয়া বা ব্লু গ্রিন অ্যালগি কিন্তু আদিকোষী, মানে মনের রাজ্য অন্তর্ভুক্ত। তারপর খুব কমন একটা নাম যেটা আমরা শুরুর দিকে পড়ছিলাম, মাইকোপ্লাজমা, এটা বেশি ইম্পর্টেন্ট। এটা আরেক নাম হচ্ছে পিপিএলও। তোমরা জানো আমার ফার্স্ট লেকচারে কিন্তু এটা আমি পড়াইছি। মাইকোপ্লাজমা মনে আছে? এই মাইকোপ্লাজমাও কিন্তু মনেরা রাজ্যের অন্তর্ভুক্ত, অর্থাৎ মাইকোপ্লাজমাও আদিকোষী। তাহলে এখানে দুইটা প্রশ্ন আনসার পেয়ে যাবা, একটা হচ্ছে মাইকোপ্লাজমা আদিকোষী আর একটা হচ্ছে মাইকোপ্লাজমা মনেরা রাজ্যের অন্তর্ভুক্ত। দুইটা প্রশ্ন আনসার একটা। ব্যাকটেরিয়া আদিকোষী মনেরা রাজ্যের অন্তর্ভুক্ত, সায়ানোব্যাকটেরিয়া আদিকোষী মনেরা রাজ্যের অন্তর্ভুক্ত। তাহলে অনেক আনসার থাকে। তারপর আরেক ধরনের ব্যাকটেরিয়া তুমি নাম পড়বা, এটাকে বলা হয় আর্কিওব্যাকটেরিয়া। আর্কিওব্যাকটেরিয়া কিন্তু এটার মতো। এখন দেখো ব্যাকটেরিয়ার নাম অনেক রকম দেখতেছি, আবার আর্কিওব্যাকটেরিয়া শুনতেছি। আর্কিওব্যাকটেরিয়া অনেকটা ব্যাকটেরিয়ার মতোই বলা যায়, বাট এগুলোর নাম একটু ডিফারেন্স আর্কিও হয়েছে, কারণ এটার অনেক তোমার অন্য একটা কারণ আছে, এটা আমি বলছি না কারণ দরকার নেই তোমার এত কিছু জানার, ঠিক আছে? তুমি এত কিছু জানার দরকার না। আর্কিওব্যাকটেরিয়া আমরা যদি অণুজীব চ্যাপ্টারটা আমি শুরু করি, তাহলে অণুজীব চ্যাপ্টারে আমি এগুলো খুব বিস্তারিত আকারে বলবো, কারণ ওখানে ব্যাকটেরিয়া নিয়ে পড়তে হবে তোমাকে, ঠিক আছে? এখানে আর বলে আমি সময় নষ্ট করতে চাচ্ছি না। সুপার, এটা বুঝে গেছে। তাহলে এখানে আমরা অনেকগুলো এমসিকিউ শিখে ফেলছি। তাহলে এখানে কি কি প্রশ্ন আসতে পারে? আদিকোষী কারা? এরাই হচ্ছে আদিকোষী। ব্যাকটেরিয়া, সায়ানোব্যাকটেরিয়া। কয়েকটা সায়ানোব্যাকটেরিয়ার নাম মনে রাখতে পারো, কারণ অনেকে কিন্তু সায়ানোব্যাকটেরিয়ার সাইন্টিফিক নেম জানে না। সায়ানোব্যাকটেরিয়ার দুইটা নাম মনে রাখতে পারো, একটা হচ্ছে নস্টক, দুইটা নাম মনে রাখতে পারো, একটা হচ্ছে নস্টক, এটা সায়ানোব্যাকটেরিয়া, আর এটা হচ্ছে অ্যানাবিনা। এই দুইটা মনে রাখতে পারো, এই দুইটার বাইরে আর আসবে না, এই দুইটা মনে রাখবা। একটা হচ্ছে নস্টক আর একটা হচ্ছে অ্যানাবিনা। ব্যাকটেরিয়ার সাইন্টিফিক নেম দিলে তো পারবা। ব্যাকটেরিয়া বলতে আমরা ভিব্রিও কলেরি বুঝি, কমার মতো দেখতে। বেসিলাস বুঝি, রডের মতো দেখতে। স্পাইরিলাম বুঝি, তোমার সাপের মতো দেখতে। হ্যাঁ, এরকম ব্যাকটেরিয়ার সাইন্টিফিক নেম তো কয়েকটা বললেই হবে। আর সায়ানোব্যাকটেরিয়াটা অনেকে পারে না, তাই এই দুইটা মনে রাখবা, নস্টক আর অ্যানাবিনা, এই দুইটা মনে রাখলেই চলবে। এগুলাই হচ্ছে আদিকোষী। এখান থেকে কিন্তু প্রশ্ন আসে ভার্সিটি মেডিকেলে। এগুলার বাইরে আর কোনো আদিকোষী নেই, এগুলাই হচ্ছে আদিকোষী, মাথায় রাখবা। বুঝা গেছে? আশা করি বুঝা গেছে। এবার আসো সুপার কিংডম 2। তাহলে দেখো সুপার কিংডম 1-এ শুধুমাত্র কিংডম 1 মনেরাটা দেওয়া হয়েছে, আরও কিংডম আছে কয়টা? 4টা। এই 4টা কিংডম আর সুপার কিংডম 1-এ পড়বে না, মানে আদিকোষী না। বাকি সবগুলো হচ্ছে সুপার কিংডম 2, মানে প্রকৃতকোষী। তাহলে আদিকোষী জীব মনে রাখা একদম সোজা, এরাই হচ্ছে আদিকোষী জীব। এগুলোর বাইরে যারা থাকবে সবাই প্রকৃতকোষী। কনফিউজ হওয়া যাবে না, অনেকে কিন্তু কনফিউজ হয়ে যাবে, আদিকোষী চিনবো কেমনে, প্রকৃতকোষ চিনবো কেমনে। তোমাকে যে সিস্টেম বলে দিছি, এগুলাই হচ্ছে আদিকোষ। এগুলার বাইরে যেগুলো দেখবা সব প্রকৃতকোষ, এগুলার বাইরে যেগুলো দেখবা সব প্রকৃতকোষ। সো কনফিউজ হওয়ারও কোনো প্রশ্নই আসে না। এগুলার বাইরে যেগুলো দেখবা সবই প্রকৃতকোষ, এগুলাই শুধুমাত্র আদিকোষ। বুঝা গেছে? আচ্ছা, এইবার এটা কিংডম 1-এ গেছে সুপার কিংডম 1-এ গেছে, কিংডম 1 মানে মনেরা। বাকি যে 4টা আছে এগুলো সব সুপার কিংডম 2-তে। তাই আমি এটা মুছে দিচ্ছি, আমার আর এটা কোনো কানেকশন নাই, আমার এটার আর কোনো কানেকশন নাই। এখন আমাদের যে বাকি 4টা কিংডম আছে সবগুলো সুপার কিংডম 1-এর 2-এর, মানে প্রকৃতকোষী। তো তারপরে যে কিংডমটা আসে এটা হচ্ছে কিংডম 2। এগুলো হচ্ছে বিবর্তনের ধারায়, মানে তুমি কিংডম 1-এর পর কোনটা আসবে? কিংডম 2। মানে কিংডম 2 কোনটা? বিবর্তনের ধারায় মনেরার পর যেটা আসবে কিংডম 2, সেটা হচ্ছে প্রোটিস্টা বা প্রোটোকটিস্টা। কিংডম 2 মনে রাখবা, এগুলো সবাই সুপার কিংডমের আন্ডারে।
তাহলে কিংডম 2 বলো, এগুলো সবগুলো কি সুপার কিংডমের আন্ডারে। তার মানে মনেরার পর বিবর্তনের ধারায় যেটা আসবে সেটা হচ্ছে প্রোটিস্টা বা প্রোটোক্লিস্টা। রিমেম্বার, এরা সবাই প্রকৃত কোষ, এরা সবাই প্রকৃত কোষ। মানে প্রোটিস্টা প্রকৃত কোষ, মানে সুগঠিত নিউক্লিয়াস, এক কোষীয় হইতে পারে, বহুকোষীয় হইতে পারে। ঠিক আছে, এখন এই প্রোটিস্টার এক্সাম্পলগুলো আমাদের মনে রাখতে হবে। হ্যাঁ, এক কোষীয় হইতে পারে, বহুকোষী হইতে পারে। প্রোটিস্টার এক্সাম্পল মনে রাখবা। এই যে আমরা অ্যামিবা পড়ি, খুব সুন্দর একটা অ্যামিবা, এরকম অ্যামিবা পড়ি না, অ্যামিবা তোমরা জানো অ্যামিবার শেপটা এরকম ইররেগুলার শেপ, এটা হচ্ছে অ্যামিবা। এই অ্যামিবা হচ্ছে প্রোটিস্টা বা প্রোটোক্লিস্টা রাজ্যের অন্তর্ভুক্ত। দ্যাট মিনস এই অ্যামিবাকে আমরা তোমার এই প্রকৃত কোষ বলতে পারবো। তো অনেকে কনফিউশনে বোঝায় যে অ্যামিবাকে অনেকে আদিকোষ বলে ফেলে, বাট আমি তো বলছি আদিকোষ ওগুলা বাদে বাকি সব প্রকৃত কোষ। তাহলে অ্যামিবা যে প্রকৃত কোষ সেটা তোমার আর কনফিউশনের কিছু নাই, বিকজ এর আগে যেগুলো বলছে ওগুলোই আদিকোষ, বাকি সবগুলো প্রকৃত কোষ। কনফিউজার কিছু হবে না, ভর্তি পরীক্ষা যদি আসে বা মেডিকেল বা ভার্সিটি যদি আসে, কনফিউজার কিচ্ছু নাই, সেটাই তোমাদেরকে বুঝাচ্ছি। সেটা হচ্ছে অ্যামিবা অনেকে কনফিউজ হয়ে যাবে, ভাই এটা প্রকৃত কোষ না আদিকোষ। ভাই ওই আদিকোষটা আগে বলেই দিছে, ওগুলোর বাইরে সব প্রকৃত কোষ। দ্যাট মিনস অ্যামিবাও প্রকৃত কোষ, বুঝা গেছে? অ্যামিবাও কিন্তু প্রকৃত কোষ, কনফিউজ হয়ে যাবে না। তাহলে এক্সাম্পল দেখো, অ্যামিবা, অ্যামিবা প্রোটিয়াস, অ্যামিবা প্রোটিয়াস সাইন্টিফিক নেম তো দাগ দিবা, এটা হচ্ছে অ্যামিবা। তার মানে অ্যামিবা হচ্ছে প্রোটিস্টা রাজ্যের অন্তর্ভুক্ত। ওকে, অ্যামিবা হচ্ছে প্রোটিস্টা রাজ্যের অন্তর্ভুক্ত। তারপর এই যে ভাইয়া শৈবাল পড়ি না, শৈবাল, অ্যালগি পড়ি না, অ্যালগিগুলোও কিন্তু আমাদের প্রোটিস্টা রাজ্যের অন্তর্ভুক্ত। শৈবাল, একটা শৈবালের নাম দেই, তোমরা সবাই অনেকেই চিনো, স্পাইরোগাইরা, স্পাইরোগাইরা ম্যাক্সিমা। একটা শৈবালের নাম বলি, সেটা হচ্ছে স্পাইরোগাইরা ম্যাক্সিমা। শৈবালও কিন্তু প্রোটিস্টা বা প্রোটোক্লিস্টার অন্তর্ভুক্ত, দ্যাট মিনস প্রকৃত কোষ। তারপর আর কি বলতে পারি ভাইয়া, আরও কিছু মনে রাখা, মানে এভাবে মনে রাখা জাস্ট যে প্রোটোজোয়া বলো, প্রোটোজোয়া বলো, ডায়াটম, তারপর আছে ডায়াটম। অনেকে ডায়াটম চিনে না, ডায়াটমও একটা অ্যালগি, বাট ডায়াটম হচ্ছে একটু স্বচ্ছ টাইপসের, ক্রিস্টাল টাইপসের। এগুলোকে মাইক্রোস্কোপে খুব সুন্দর দেখায় বা ইজিলি দেখা যায়। একটা শৈবা, একটা ডায়াটমকে তুমি মাইক্রোস্কোপে ইজিলি, মানে খুব সুন্দর বা ইজিলি দেখতে পারবা, এগুলো বড় হয় সাইজে, ইজিলি দেখতে পারবা এবং দেখতে খুব সুন্দর হয়। এর একটু স্বচ্ছ টাইপসের হয় ডায়াটম। ঠিক আছে, সো প্রোটোজোয়া বলো, ডায়াটম বলো, সবাই হচ্ছে প্রোটোক্লিস্টা। প্রোটোজোয়া, ডায়াটম বলো বা শৈবাল বলো, যা বলো, সবাই হচ্ছে প্রোটোক্লিস্টা, মানে এই বহুকোষী। তারপর কিংডম 3, কিংডম 3 বিবর্তনের ধারায় যে কিংডম নাম্বার 3, সেইটা কি ভাইয়া? বিবর্তনের ধারায় কিংডম নাম্বার 3 হচ্ছে শৈবালের পর বিবর্তনের ধারায় নাম অটোমেটিক মুখে চলে আসে, সেটা হচ্ছে ছত্রাক, ফানজি, ফানজাই বা ছত্রাক। বিবর্তনের ধারায় কিন্তু শৈবালের পর যেটা চলে আসে সেটা হচ্ছে ছত্রাক। তো মনে রাখবা, ছত্রাক কিন্তু অধিকাংশই বহুকোষী, এক কোষীয় আছে তবে অধিকাংশ বহুকোষী। ছত্রাক তো তোমাকে বলার দরকার নেই, তোমরা ছত্রাক চিনোই, তোমরা সবাই মোটামুটি ছত্রাক চিনো। পেনিসিলিয়াম ছত্রাক, পেনিসিলিয়াম থেকে প্রথম একটা অ্যান্টিবায়োটিক আবিষ্কার করেছিল যেটার নাম ছিল পেনিসিল, লাইফ সেভিং অ্যান্টিবায়োটিক। হ্যাঁ, যেটার মাধ্যমে আস্তে আস্তে আমরা বলি যে তখনকার সময়ে আলেকজান্ডার ফ্লেমিং পেনিসিলিয়াম নামক ছত্রাক থেকে প্রথম অ্যান্টিবায়োটিক আবিষ্কার করেছিলেন, যেটার নাম দিয়েছিলেন পেনিসিলিন। ঠিক আছে, ওই পেনিসিলিয়াম থেকে আসছে। পেনিসিলিয়াম হচ্ছে ছত্রাক। তারপর আমরা ব্যাঙের ছাতা বলি না, যেমন ব্যাঙের ছাতা বলতে আমরা যেটা থেকে অ্যাগারিকাস কিন্তু ছত্রাক। এই যে মাশরুম খাই, এটাও তো ব্যাঙের ছাতা। সো এগুলো হচ্ছে ছত্রাক, এগুলো হচ্ছে কি ছত্রাক, এগুলো তো বলার দরকার নেই। কিংডম 3 এর পর যেটা আসে, আমি মুছে দিই, কিংডম 3 এর পর যেটা আসে সেটা হচ্ছে কিংডম 4। ছত্রাকের পর বিবর্তনের দ্বারায় আসে ভাইয়া প্লান্টি। ছত্রাকের পর বিবর্তনের দ্বারা আসে প্লান্টি, মানে প্লান্ট, আমরা যে প্লান্টের কথা বলি প্লান্ট। এবং তোমার এই মার্গুলিস প্লান্টিকে দুইটা গ্রেডে ভাগ করছেন, একটা হচ্ছে গ্রেড 1 আর একটা হচ্ছে গ্রেড 2, দুইটা গ্রেডে ভাগ করছে। একটাকে বলছে ব্রায়োফাইটা, একটাকে বলছে ব্রায়োফাইটা, আর একটাকে বলছে ট্রাকিওফাইটা।
আরেকটাকে বলছে ট্রাকিওফাইটা। মানে কি আমি বলতেছি একদম সোজা। ব্রায়োফাইটা মানে তো তোমরা ইয়াতে পড়ে ফেলছো, ব্যান্থাম এবং হুকারে পড়ে ফেলছো। ব্রায়োফাইটা কি? ব্রায়োফাইটার একটা বৈশিষ্ট্য হচ্ছে ব্রায়োফাইটার পরিবহন টিস্যুতন্ত্র নাই। হ্যাঁ, এটা লিখো ব্রায়োফাইটা হচ্ছে, প্রথমে এটা লিখো ব্রায়োফাইটা হচ্ছে গ্যামিটোফাইটিক। ব্রায়োফাইটা হচ্ছে গ্যামিটোফাইটিক, এবং গ্যামিটোফাইটিকের পাশে এভাবে এন দাও, এভাবে এন দাও। এবং মনে রাখবা ট্রাকিওফাইটা হচ্ছে কি? ট্রাকিওফাইটা হচ্ছে স্পোরোফাইটিক। এই দুইটা কথা অনেকে বুঝে না, তো আমি একটু সংক্ষেপে বুঝাই দিব। স্পোরোফাইটিক, এবং এখানে ব্র্যাকেটে টুয়াইস এন দাও। মানে এখানে এন মানে গ্যামিটোফাইটিক মানে হ্যাপ্লয়েড বোঝাচ্ছে, আর স্পোরোফাইটিক মানে হচ্ছে ডিপ্লয়েড বোঝাচ্ছে। অনেকে এই দুইটা জিনিস বুঝে না, তো তাদেরকে আমি সংক্ষেপে বলছি। গ্যামিটোফাইটিক মানে হচ্ছে এরা হ্যাপ্লয়েড এবং এরা গ্যামিট সৃষ্টির মাধ্যমে বংশ বিস্তার করে। দেখো নামে বোঝা যায় গ্যামিটো মানে গ্যামিট, দ্যাট মিনস এরা গ্যামিট সৃষ্টি করবে। ফাইট মানে উদ্ভিদ, গ্যামিট সৃষ্টি করে বংশ বিস্তার করে এমন উদ্ভিদকে বলা হয় গ্যামিটোফাইটিক। আর স্পোরোফাইটিক নামেই বোঝা যাচ্ছে স্পোর, স্পোর তৈরির মাধ্যমে বংশ বিস্তার করে এমন উদ্ভিদকে বলা হয় স্পোরোফাইটিক। তারা ট্রাকিওফাইটা যারা, তারা স্পোরোফাইটিক মানে তারা ডিপ্লয়েড, এবং মনে রাখবে স্পোরোফাইটিক ডিপ্লয়েড। আর গ্যামিটোফাইটিক যারা মানে ব্রায়োফাইটা গ্যামিটোফাইটিক, তারা হচ্ছে হ্যাপ্লয়েড। সো এই দুইটা কথা তোমরা একটু সাইড দিয়ে লিখে ফেলো, এই দুইটা কথা তোমরা সাইড দিয়ে লিখে ফেলো, এভাবে এভাবে সাইড দিয়ে লিখে ফেলো। আমার লেখার জন্য বসে থাকে, আমি মুখ দিয়ে বলতেছি। সেটা হচ্ছে স্পোরোফাইটিক কারা? যারা স্পোর তৈরির মাধ্যমে বংশ বিস্তার করে, নামে বোঝা যায়, নামেই পরিচয়, এবং তারা টুয়াইস এন মানে ডিপ্লয়েড। যেমন মানুষকে তুমি স্পোরোফাইটিক বলতে পারবা, মানে ডিপ্লয়েড একটা দশা আর কি, ঠিক আছে? আবার আমরা স্পোর তৈরি করি না। আচ্ছা, গ্যামিটোফাইটিক কারা? যারা গ্যামিট তৈরির মাধ্যমে বংশ বিস্তার করে, এবং মনে রাখবে এরা হ্যাপ্লয়েড। এই দুইটা কথা লিখো এখানে, এই দুইটা কথা লিখো। একটা হচ্ছে ডিপ্লয়েড আর একটা হচ্ছে স্পোর তৈরির মাধ্যমে বংশ বিস্তার করে। এখানে লিখো হ্যাপ্লয়েড এবং কি হ্যাপ্লয়েড এবং গ্যামিট তৈরির মাধ্যমে বংশ বিস্তার করে। তারপর নাম্বার 2, এটা খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ব্রায়োফাইটার পরিবহন টিস্যুতন্ত্র নাই। এটা লিখো, পরিবহন টিস্যুতন্ত্র নাই। কিন্তু তুমি যদি ট্রাকিওফাইটা দেখো, ট্রাকিওফাইটার নামের ভিতরেই বুঝে যাবে এটা কি বোঝাচ্ছে। দেখো এখানে আমি ট্রাকিও কথাটার মানে কি, তোমরা নিশ্চয়ই কনফিউশনে ভুগতেছো ভাই ট্রাকিও মানেটা কি। দেখো আমি এখানে ট্রাকিও কথাটা অর্থ তোমাদেরকে বুঝে দিই। ট্রাকিও কথাটা আসছে ট্রাকিয়া থেকে, তোমরা একটু সুন্দর করে লিখো। ট্রাকিও কথাটা আসছে ট্রাকিয়া থেকে, ট্রাকিয়া বা ট্রাকিট থেকে, এটাকে ট্রাকিট বলতে পারো। ট্রাকিয়া বা ট্রাকিট থেকে কথাটা আসছে, ট্রাকিয়া বা ট্রাকিট থেকে। ট্রাকিয়াই লিখো, ট্রাকিয়া লিখো, সমস্যা নেই। ট্রাকিয়া বা ট্রাকিট থেকে। এখন ট্রাকিয়ার আরেকটা মিনিং আছে, ট্রাকিয়ার মিনিং হচ্ছে জাইলেম ভেসেল। এটার মিনিং লেখো, এটার মিনিং হচ্ছে জাইলেম ভেসেল। তোমরা জাইলেম ফ্লোয়েম পড়ছো না? পরিবহন টিস্যু কাদেরকে বলে? যাদের জাইলেম টিস্যু ফ্লোয়েম টিস্যু থাকে। দ্যাট মিনস ট্রাকিওফাইটা আসছে ট্রাকিয়া থেকে, ট্রাকিয়া মিনস জাইলেম ভেসেল, তার মানে এদের জাইলেম আছে, ফ্লোয়েম আছে, দ্যাট মিনস এদের পরিবহন টিস্যুতন্ত্র আছে। পরিবহন টিস্যুতন্ত্র আছে। দেখো নামে পরিচয়, ভেঙে ভেঙে পড়লে তুমি ইজিলি বুঝতে পারবা যে ট্রাকিওফাইটা নামটা একটু আনকমন মনে হয়েছে, আমিও জানি, তা আমি তোমাকে ভেঙে বুঝাই দিলাম। ট্রাকিওফাইটা মানে ট্রাকিয়া, ট্রাকিয়া মানে জাইলেম ভেসেল, জাইলেম ফ্লোয়েম মানে পরিবহন টিস্যুতন্ত্র, দ্যাট মিনস এদের পরিবহন টিস্যুতন্ত্র আছে। এখন প্রশ্ন করতে পারো তাহলে ট্রাকিওফাইটা কারা, যদি আরেকটু ভেঙে বলতেন। ওই যে আমরা পড়ছি, ওই যে আমরা ইয়াতে পড়ছি, একটু ব্যান্থাম হুকারে পড়ছি, এই যে আমরা পড়ছি টেরিডোফাইটা, এই যে আমরা পড়ছি টেরিডোফাইটা, এই যে আমরা পড়ছি নগ্নবীজি, এই যে আমরা পড়ছি আবৃতবীজি, এরা সবাই ট্রাকিওফাইটা, এরা সবাই ট্রাকিওফাইটা। এই যে আমরা পড়ছি টেরিডোফাইটা, এই যে আমরা পড়ছি নগ্নবীজি, এই যে আমরা পড়ছি আবৃতবীজি, এরা সবারই কিন্তু পরিবহন টিস্যুতন্ত্র আছে, দ্যাট মিনস এরাই ট্রাকিওফাইটা। বাকি আছে কি ব্রায়োফাইটা, এই জন্য ব্রায়োফাইটা আলাদা। সো মুখস্থের কিছু নাই, এখানে আসলে বুঝে বুঝে পড়তে হবে, মুখস্থের কিচ্ছু নাই, মুখস্থের কিচ্ছু নাই। আচ্ছা আরেকটা কিংডম বাকি আছে, তোমরা বুঝতেই পারছো, ওই কিংডম হচ্ছে এনিম্যাল। এনিম্যাল নিয়ে আমাকে আর বলার দরকার নেই, তোমরা জানো এনিম্যাল মানে কি। তাহলে এখানে লিখতে পারো কিংডম 5, এটা কিংডম 4, কিন্তু এটা কিংডম 4, কিংডম 4-এর পর লিখতে পারো কিংডম 5। কিংডম 5 হচ্ছে কি এনিমেলিয়া, শেষ।
5টা কিংডম আমরা পেয়ে গেছি, শেষ 5টা কিংডম পেয়ে গেছি। তাহলে এখান থেকে কিন্তু এমসিকিউ শিকার আছে, তোমরা থেকে আমি এমসিকিউ বলছি কীভাবে, এখান থেকে একটা গুরুত্বপূর্ণ এমসিকিউ আসে, আদিকোষী জীব কারা, প্রকৃতকোষী জীব কারা। আদিকোষী কারা সেটা তুমি ইজিলি বুঝতে পারবা, বিকজ শুরুতেই আমি আদিকোষী জীব তোমাকে লিখে দিছি, এটার বাইরে সব প্রকৃত কোষ। সো এমসিকিউ যদি আসে সো তুমি ইজিলি বুঝতে পারবে, কনফিউজ হয়ে যাবে না। কেউ কেউ এরকম কনফিউজ হয়, যেমন এই অনেকে মনে হয় অ্যামিবা আদিকোষী, কিন্তু আমি কি অ্যামিবাকে আদিকোষীতে লিখছিলাম, লিখি নাই, তাহলে তুমি কেন চিন্তা করবা। অনেকে মনে করে ইস্ট আদিকোষী, আমি কি ইস্টকে আদিকোষীতে লিখছিলাম, মনের হাতে লিখছিলাম, লিখি নাই। ইস্টটা একটা ছত্রাক প্রকৃতকোষী, লিখি নাই। তারপর অনেকে ভাবে ডায়াটম আদিকোষী, আরে আমি কি ডায়াটমকে আদিকোষে লিখছিলাম, লিখি নাই, তাহলে তুমি কেন কনফিউশনে ভুগবা। এই প্রশ্নগুলো মেডিকেলে আসে, ভার্সিটি আসে, আর সবাই জানা প্রশ্ন ভুল করে, বিকজ ওই যে পরীক্ষার সময় সে কনফিউশনে ভুগে। ডায়াটম সে মনে করবে ডায়াটম আদিকোষী, সে মনে করবে ইস্ট আদিকোষী, সে মনে করবে আর কি আছে এগুলো আদিকোষী, অ্যামিবা আদিকোষী, এরকম মনে করে ফেলবে। বাট কেন মনে করবা, তোমাকে তো আদিকোষীর একটা বসে, এগুলোর বাইরে আদিকোষ নাই, আর এগুলোর বাইরে সব প্রকৃত কোষ। সো তুমি আদিকোষগুলো শিখলে প্রকৃত কোষ শিখার দরকার নেই, তুমি একটা শিখলে আরেকটা শিখার দরকার নেই, একটা শিখলে আরেকটা ফ্রি, একটা শিখলে আরেকটা ফ্রি। আদিকোষ শিখলে প্রকৃত কোষ শিখার দরকার নেই। আদিকোষ কারা, এটা শিখে রাখো। আদিকোষ হচ্ছে জীবনে বলবো না, একদম ইজি, ব্যাকটেরিয়া। আদিকোষ হচ্ছে সায়ানো ব্যাকটেরিয়া। আদিকোষ হচ্ছে মাইকোপ্লাজমা। আদিকোষ হচ্ছে আর্কিও ব্যাকটেরিয়া, এগুলোই আদিকোষ, এর বাইরে সবগুলো প্রকৃত কোষ। সো কনফিউজ হওয়া যাবে না। শেষ আমাদের এই যে ক্লাসিফিকেশন, এটা শেষ। এখন আমরা তোমরা আমাকে একটু কমেন্টে বলতে পারো যে বুঝছো কিনা, এই জিনিসটা বুঝছো কিনা, আর প্রশ্ন আসলে পারবা কিনা, এখান থেকে প্রশ্ন আসলে পারবা কিনা, মানে আর ভুল হবে কিনা, এখান থেকে প্রশ্ন আসলে পারবা কিনা, আর ভুল হবে কিনা, একটু আমাকে বলতে পারো এখান থেকে প্রশ্ন আসলে পারবা কিনা, আর ভুল হবে কিনা। জি স্যার পারবো। এবার আসো একটা গুরুত্বপূর্ণ জিনিস, সেটা হচ্ছে কোষের প্রকারভেদ। এই কোষের প্রকারভেদটা তুমি কিভাবে পড়ছো জানি না, বাট আমি যেভাবে পড়বো সেভাবে পড়ার চেষ্টা করবা, বিকজ এইখানে এই শুধুমাত্র এই জিনিসটা পড়লেই, এভাবে আমি যেভাবে পড়ো সেভাবে পড়লেই তোমার A to Z সব বেসিক ক্লিয়ার হবে, তখন তোমার পড়তে ভালো লাগবে। বা এমসিকিউ যাই আসুক, এমসিকিউ আসুক, যেরকম কঠিন করুক, যেরকম সোজা করুক, তুমি পারবা, বিকজ তোমার বেসিক ক্লিয়ার। কঠিন করুক, সোজা করুক, তুমি পারবা, বিকজ তোমার বেসিক ক্লিয়ার। সো প্রথমে আসো কোষের প্রকারভেদ। আমরা অনেক ধরনের কোষ দেখছিলাম, তবে কোনো কিছুকে ভাগ করতে হলে বা প্রকারভেদ করতে হলে কিছু ভিত্তি লাগে। ফর এক্সাম্পল আমি তোমাকে একটু বুঝাই, ভিত্তি লাগে। ফর এক্সাম্পল আমি তোমাকে বুঝাই, ধরো তোমার শ্রেণীতে তোমার ক্লাসরুমের কথা চিন্তা করো, তোমাদের ক্লাসরুমে ধরো 50 জন স্টুডেন্ট আছে। তো এখন ওই 50 জন স্টুডেন্টকে তুমি ভাগ করতে চাচ্ছ, এখন তুমি কিসের ভিত্তিতে ভাগ করবে, একটা ভিত্তি তো লাগবে। একটা ভিত্তি হইতে পারে জেন্ডার হিসেবে, কয়জন ছেলে কয়জন মেয়ে, এভাবে ভাগ করতে পারো। আরেকটা হচ্ছে ধরো রোল নাম্বার হিসেবে ভাগ করতে পারো, কার রোল নাম্বার কত। তাহলে ভিত্তিগুলো বুঝতেছ, যে একটা হচ্ছে জেন্ডার হিসেবে ভাগ করতে পারো, কয়জন ছেলে কয়জন মেয়ে। একটা হচ্ছে রোল নাম্বার হিসেবে ভাগ করতে পারো, যে 1 থেকে 10-এর ভিতর কারা আছে, 30 থেকে 40-এর ভিতর কারা আছে, এভাবে ভাগ করতে পারো। হ্যাঁ, আরও অনেকভাবে কি করা যায়, ভাগ করা যায়। বা সবচেয়ে বেশি নাম্বার কে পেয়েছে, সবচেয়ে কম নাম্বার কে বেশি পেয়েছে, এগুলোর ভিত্তিতে ভাগ করতে পারো। সো ভাগ করার জন্য কিছু ভিত্তি লাগে। ঠিক সেমভাবে কোষের প্রকারভেদের জন্য ভিত্তি লাগে। কি কি ভিত্তি, আমি ভিত্তিগুলো আগে বলছি। যেমন দেখো, কোষের প্রকারভেদ করার জন্য একটা ভিত্তি হচ্ছে এরকম, সেটা হচ্ছে কাজের ভিত্তিতে। আমি একটা একটা করে শিখাবো, আগে এগুলো লিখে দিচ্ছি। হ্যাঁ, একটা একটা করে শিখাবো। একটা ভিত্তি হইতে পারে কাজের, মানে কোন কোষ কীরকম কাজ করে, এটার ভিত্তিতে হইতে পারে, না পারে। আরেকটা ভিত্তি হচ্ছে ধরো এরকম, সেটা হচ্ছে ক্রোমোজোমের অবস্থা অনুসারে। ক্রোমোজোমের অবস্থা অনুসারে তোমরা জানো যে কোষের ভিতরে, নিউক্লিয়াসের ভিতরে ক্রোমোজোম থাকে, এগুলো আমরা একটা একটা করে পড়াবো। ক্রোমোজোমের অবস্থা অনুসারে। আরেকটা ভিত্তি হইতে পারে জীবে কোষের সংখ্যার উপরে। জীবে কোষের সংখ্যা, মানে জীবে কয়টা কোষ আছে, জীবে কয়টা কোষ আছে এটার উপর হইতে পারে। আরেকটা হইতে পারে, যেটা ইম্পর্টেন্ট বেশি, সেটা হচ্ছে নিউক্লিয়াসের গঠন উপরে। নিউক্লিয়াসের গঠনের ভিত্তিতে। এই 4টা ভিত্তি তোমরা শিখবা নিউক্লিয়াসের গঠনের ভিত্তিতে। তাহলে ভিত্তি বুঝতেছ, ভিত্তি হচ্ছে এমন একটা জিনিস যেটা অনুযায়ী, যেটাকে বেস করে তোমরা ভাগ করবা কোষকে।
একটা ভিত্তি হতে পারে কাজের ভিত্তিতে তুমি ভাগ করতে পারো, একটা হচ্ছে ক্রোমোজোমের অবস্থা, ক্রোমোজোম কিভাবে আছে সেটার উপর, এগুলো আমরা বলবো, সমস্যা নেই, হয়তো এখন কিছু বুঝতেছো না। জীব কোষের সংখ্যা, জীবে কোষের সংখ্যা কয়টা এটার উপর ভিত্তি করে করতে পারো। আর এটা হচ্ছে মারাত্মক ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে নিউক্লিয়াসের গঠনের ভিত্তিতে করতে পারো। তা আমরা ধাপে ধাপে একটা একটা করে শেখাবো। প্রথমে আমি এই কাজের ভিত্তিতে করাবো, তারপর এটা, সবার লাস্টে এটা। তাহলে বাকিগুলো আপাতত আমার কোনো দরকার আছে, দরকার নেই, তাহলে বাকিগুলো আমি মুছে দিই। প্রথমে আমি তোমাদেরকে বলবো এই কাজের ভিত্তিতে তুমি কোষকে কয় ভাগে ভাগ করতে পারো। এই কাজের ভিত্তিতে তুমি কোষকে 2 ভাগে ভাগ করতে পারো। কাজের ভিত্তিতে তুমি কোষকে 2 ভাগে ভাগ করতে পারো। কয় ভাগে? 2 ভাগে। একটা হচ্ছে দেহকোষ, এভাবে লিখো, একটা হচ্ছে দেহকোষ বা ইংরেজিতে হচ্ছে সোমাটিক সেল, ইংরেজি জানতে হবে, সোমাটিক সেল। আর একটা হচ্ছে জনন কোষ বা ইংরেজিতে বলে জার্ম সেল, জার্ম সেল, বা এটা আরেকটা নাম মনে রাখো, এটাকে বলে গ্যামিট সেল বা গ্যামিট, এটা আরেকটা মনে রাখতে পারো, গ্যামিট সেল বা গ্যামিট মনে রাখতে পারো। গ্যামিট মানে শুক্রাণু ডিম্বাণু, জনন কোষ বা জার্ম সেল, যেটাই বলো। ইংরেজি জানাটাও ভালো, বিকজ অনেক সময় ইংরেজিতে চলে আসে, তো ইংরেজি না জানার কারণে অনেকে মনে করবে বইয়ের বাইরে প্রশ্ন করে ফেলছে, সো ইংরেজি জানাটাও কিন্তু ভালো। এখন ভাই কাজের ভিত্তিতে মানে কি বুঝাতে যাচ্ছেন? একদম সোজা, সেটা হচ্ছে এই যে তুমি আমার দিকে যদি তাকাও বা তুমি তোমার নিজের দিকেই তাকাও, দেখবা এই যে তুমি আজকে বড় হচ্ছ বা তুমি যে হইছো কিসের কারণে, বা তোমার এই যে দেহটা, এই দেহ, আমাদের যে জীবদেহ যে গঠিত হয়, এই জীবদেহ গঠনের আমরা একক বলি কোষকে। বাট অ্যাকচুয়ালি আমাদের যে সকল কোষই জীবদেহ গঠনে ভূমিকা পালন করে তাদেরকে আমরা বলবো দেহকোষ। তাহলে দেহকোষ মানে নামেই বোঝা যায়, নাম দেখো দেহ লেখা আছে, তার মানে যে সকল কোষ দেহ গঠনে ভূমিকা রাখে তাদেরকে। যেমন কারা? যেমন তুমি এই যে তোমার এখান থেকে মাথা থেকে শুরু করে, এই যে আমার চুল থেকে শুরু করে আমার নখ পর্যন্ত আগাগোড়া যা আছে সবই দেহকোষ। আমার চুল থেকে শুরু করে আমার নখ পর্যন্ত আগাগোড়া তুমি যা দেখতেছো, আমার যে দেহ দেখতেছো, সবই কোষ, বিভিন্ন কোষ আছে। এই কোষগুলো হচ্ছে দেহকোষ, যেগুলো দেহ গঠনের ভূমিকা রাখে। তাহলে দেহকোষ একটা লিখো এভাবে, এখানে একটু ভার্সেস লিখো। ভার্সেস মানে বুঝো, বাংলাদেশ ভার্সেস ইন্ডিয়া, ইন্ডিয়া ভার্সেস পাকিস্তান, এরকম বনাম বলে, ভার্সেস মানে বনাম। তো ভার্সেস মানে তুমি আবার ডিফারেন্সও বলতে পারো, এখানে তুমি ডিফারেন্সও করতে পারো। আমরা একসাথে 2টা শিখবো, আমরা সবসময় 2টা শিখবো, একসাথে 2টা শিখবো। এখানে তো আমরা এগুলোর মানেটাও বুঝবো, আবার ডিফারেন্সটাও পড়বো, তাই ভার্সেস লিখছি। ডিফারেন্সটাও আসে কিন্তু পরীক্ষায়, খুবই ইম্পর্টেন্ট। তাহলে দেহকোষ মানে হচ্ছে নাম বোঝা যায়, নাম হচ্ছে দেহকোষ, দ্যাট মিনস এগুলো দেহ গঠনে ভূমিকা পালন করে, দেহ গঠনে ভূমিকা রাখে। হ্যাঁ, নামই তো বোঝা যায়, দেহ গঠনে ভূমিকা রাখে। এইটা দেখো 1 নাম্বার, গ্যামিট বা জনন কোষ বা জার্ম সেল। এগুলো কি? এগুলো হচ্ছে তোমরা সচরাচর আমরা জানি যে শুক্রাণুর কথা বলি, ছেলেদের ক্ষেত্রে শুক্রাণু, এবং যে ডিম্বাণুর কথা বলি, এগুলাকে আমরা ইংরেজিতে বলি গ্যামিট। শুক্রাণু গ্যামিট, ডিম্বাণু গ্যামিট, ঠিক আছে? শুক্রাণুকে বলি পুং গ্যামিট, ডিম্বাণুকে বলি স্ত্রী গ্যামিট। তো এই যে গ্যামিটগুলা, এই গ্যামিটগুলা কিসের কাজে লাগে দেখি বলো? জননে। দ্যাট মিনস যে সকল কোষ জননে ভূমিকা রাখে, যে সকল কোষ জননে, শুধুমাত্র জননে অর্থাৎ বংশবৃদ্ধিতে ভূমিকা রাখে, বংশবৃদ্ধিতে ভূমিকা রাখে, তারা হচ্ছে, তোমরা জানো শুক্রাণু আর ডিম্বাণু মিলেই কিন্তু তুমি হও। তো শুক্রাণু ডিম্বাণু তৈরি হওয়া অবশ্যই জরুরি। শুক্রাণু এবং ডিম্বাণু তৈরি না হলে শুক্রাণু আর ডিম্বাণু মিলন হবে না, শুক্রাণু ডিম্বাণু মিলন না হলে জাইগোট হবে না, আর জাইগোট না হওয়া মানে তুমি না হওয়া। এই যে আমি আজকে হয়েছি শুক্রাণু এবং ডিম্বাণু মিলন হওয়ার কারণে, দ্যাট মিনস আমাদের বডিতে অবশ্যই শুক্রাণু আর ডিম্বাণু হওয়ার দরকার, বিকজ আমার জেনারেশনটা বাড়ানোর জন্য, বংশবৃদ্ধির জন্য শুক্রাণু ডিম্বাণু এগুলো তৈরি হওয়া বাধ্যতামূলক, এগুলো বংশবৃদ্ধিতে ভূমিকা পালন করে, অর্থাৎ জন্মে ভূমিকা পালন করে। দ্যাট মিনস শুধুমাত্র শুক্রাণু এবং ডিম্বাণু ছাড়া বাকি যা আছে সবগুলাই দেহকোষ। শুধুমাত্র শুক্রাণু আর ডিম্বাণু এগুলো হচ্ছে জনন কোষ। শুক্রাণু আর ডিম্বাণু ছাড়া বডির আর যে সকল পার্ট আছে সবগুলো হচ্ছে দেহকোষ। একদম সোজা, দেহকোষ হচ্ছে জনন কোষ ছাড়া বডির যে সকল অংশ আছে সবগুলোই দেহকোষ, আর
জননকোষ হচ্ছে ওই শুধুমাত্র শুক্রাণু আর ডিম্বাণু, এটাই হচ্ছে জননকোষ। সো আশা করি বুঝতে পারছো, আহামরি কিছু না। এবার আসো, এই যে দেহকোষ, এই যে দেহকোষ, এই যে তোমার দেহ গঠিত হচ্ছে, এই যে দেহকোষ, এই যে আমার চুলে একটা দেহ আছে, কোষ আছে, এই যে আমার নখে কোষ আছে। খেয়াল করবা তুমি যখন চুল কাটবা, এই যে আমি চুল কাটি, চুল কাটার পর চুলগুলো আবার বড় হয়ে যায় না? আবার আমি যখন নখ কাটি, নখগুলো আবার বড় হয়ে যায় না? বা আমি যখন ছোট ছিলাম তখন তো ছোট ছিলাম মানে ছোটই ছিলাম, তা আস্তে আস্তে ছোট থেকে থেকে তো বড় হয়েছি। এই যে আমার যে দেহটা বড় হচ্ছে, এই দেহ বড় হওয়ার কারণ কি? নিশ্চয়ই এখানে দেহকোষ আছে। তার মানে দেহকোষের সংখ্যাটা যদি বাড়ে, দেহকোষের সংখ্যা যদি বাড়ে তাহলে আমি বড় হব। দেহকোষের সংখ্যা না বাড়লে আমি আর বড় হব না। তাহলে আমার চুল কাটলে চুল আবার উঠে আবার বড় হয়ে যায়, দ্যাট মিনস এখানে চুলের কোষের সংখ্যা বাড়তেছে। আবার নখ কাটলে নখ আবার বড় হয়ে যায়, তার মানে নখের কোষের সংখ্যা বাড়তেছে। আবার আমি যখন ছোট ছিলাম তখন তো ছোট ছিলাম, আস্তে আস্তে বড় হয়েছি, তার মানে আমি ছোট থেকে বড় হয়েছি, কি জন্য? আমার দেহকোষের সংখ্যা বাড়তেছে। তার মানে এই যে দেহকোষের সংখ্যা বাড়ে কিসের মাধ্যমে, সেটা হচ্ছে প্রশ্ন। তোমরা জানো যে একটা কোষ বিভাজন পদ্ধতি আছে যেটাকে আমরা বলি মাইটোসিস। দ্যাট মিনস মাইটোসিসের মাধ্যমে কিন্তু কোনো কিছুর সংখ্যা বাড়ে। মনে রাখবা, মাইটোসিস হচ্ছে বৃদ্ধির ফসল। মাইটোসিসের কারণেই বৃদ্ধি হয়। যেখানেই বৃদ্ধি পাবা সেখানেই মাইটোসিসকে দাঁড় করায় দিবা। বৃদ্ধি মানে মাইটোসিস, বুঝা গেছে? সো এই দেহকোষের সংখ্যা বাড়ে কিসের মাধ্যমে? মাইটোসিসের মাধ্যমে। মাইটোসিসের মাধ্যমে দেহকোষের সংখ্যা বাড়ে। আর খেয়াল করো মিওসিসের কারণে কি হয়, সরি জননকোষ কখন পাবো? জননকোষ একমাত্র তুমি তখনই পাবা যখন মিওসিস হবে। তোমরা জানো যে আমাদের যে জনন মাতৃকোষ, মিওসিস কোষ বিভাজন যদি পড়ো, একটু পরে আমরা এটা নিয়ে বিস্তারিত আলোচনা করবো যখন আমরা হ্যাপ্লয়েড ডিপ্লয়েড পড়বো, একটু পরে হ্যাপ্লয়েড ডিপ্লয়েড পড়বো। তো তখন আমরা দেখব যে মিওসিস অ্যাকচুয়ালি হয় জনন মাতৃকোষে, এবং মিওসিসের কারণে শুক্রাণু আর ডিম্বাণু তৈরি। ছেলেদের ক্ষেত্রে মিওসিসের কারণে শুক্রাণু তৈরি হবে, আর মেয়েদের ক্ষেত্রে মিওসিসের কারণে ডিম্বাণু তৈরি হবে। তার মানে মিওসিসের কারণে, মিওসিসের ফলে জননকোষ তথা তোমরা আমার সাথে সাথে নোট করো, শুক্রাণু ডিম্বাণু তৈরি হয়। জননকোষ তথা শুক্রাণু ডিম্বাণু তৈরি হয়। তার মানে শুক্রাণু ডিম্বাণু, আমাদের ক্ষেত্রে ছেলেদের ক্ষেত্রে শুক্রাণু তৈরি হবে মিওসিসের কারণে, আর মেয়েদের ক্ষেত্রে ডিম্বাণু তৈরি হবে মিওসিসের কারণে। একই বডিতে হবে না, ছেলেদের ক্ষেত্রে হবে এটা, মেয়েদের ক্ষেত্রে হবে এটা। এটা তো কমন নলেজ, কমন সেন্স। সো এখন আরেকটা জিনিস আমরা বলতে পারি, এই যে দেহকোষ দেখতেছ, এখন এখানে একটা প্রশ্ন দাঁড়ায় যে ভাইয়া দেহকোষ কি হ্যাপ্লয়েড নাকি ডিপ্লয়েড? আবার অনেকে এখন আমাকে প্রশ্ন করবে ভাই হ্যাপ্লয়েড কি ডিপ্লয়েড কি, অনেকে জিজ্ঞেস করবে। অস্বাভাবিক কিছু না, অনেকে কিন্তু হ্যাপ্লয়েড ডিপ্লয়েড ট্রু মিনিং জানে না। অনেকে কিন্তু হ্যাপ্লয়েড ডিপ্লয়েড নাম শুনছে বাট ট্রু মিনিং জানে না। আমরা কিন্তু একটু পরে কিন্তু হ্যাপ্লয়েড ডিপ্লয়েড পড়াবো, একেবারে একদম ভিতরে ঢুকে পড়াবো, ট্রু মিনিং উদ্দ জেনে যাবা। তো হ্যাপ্লয়েড ডিপ্লয়েড কীরকম? এই যে আমাদের দেহকোষ কিন্তু মনে রাখবা, অনেকে বলবে দেহকোষ ডিপ্লয়েড হয়, কিন্তু এটা ভুল ধারণা। আসলে দেহকোষ হ্যাপ্লয়েড ডিপ্লয়েড দুইটাই হতে পারে। কীরকম? যেমন ভাই আমরা আগে আমাদের কথা বলে, আমরা কি ডিপ্লয়েড নাকি হ্যাপ্লয়েড? অবশ্যই আমরা ডিপ্লয়েড, বিকজ আমরা উন্নত জাতি। মনে রাখবা, উচ্চ শ্রেণীর জীব যারা তারা ডিপ্লয়েড, আর নিম্ন শ্রেণীর জীব যারা তারা হ্যাপ্লয়েড। তাহলে যারা নিম্ন শ্রেণীর জীব মানে হ্যাপ্লয়েড, তাদের দেহকোষ হ্যাপ্লয়েড হবে না? হবে। যারা উচ্চ শ্রেণীর জীব মানে ডিপ্লয়েড, তাদের দেহকোষ ডিপ্লয়েড হবে না? হবে। দ্যাট মিনস দেহকোষ নিম্ন শ্রেণীর জীবে হ্যাপ্লয়েড আর উচ্চ শ্রেণীর জীবে ডিপ্লয়েড, তার মানে দুটোই হতে পারে। তাহলে লিখো দেহকোষ হ্যাপ্লয়েড বা ডিপ্লয়েড হয়। নিম্ন শ্রেণীর জীবে হ্যাপ্লয়েড, উচ্চ শ্রেণীর জীবে ডিপ্লয়েড। বাট কখনো জননকোষ ডিপ্লয়েড হবে না, নেভার, ইটস ইম্পসিবল। সো জননকোষ মনে রাখবা, জননকোষ সব সময় হ্যাপ্লয়েড। নেভার এভার জননকোষ কখনো ডিপ্লয়েড হবে না, কোথাও না।
হাফ সময় হ্যাপ্লয়েড, এটা কারণ আছে, কারণটা আমরা এখানে ব্যাখ্যা না করি, আমরা হ্যাপ্লয়েড ডিপ্লয়েড যখন পড়াবো তখন ব্যাখ্যা করবো। সো জননকোষ সবসময় হ্যাপ্লয়েড, দ্যাট মিনস শুক্রাণু হ্যাপ্লয়েড, ডিম্বাণু হ্যাপ্লয়েড। যারা এখনও হ্যাপ্লয়েড ডিপ্লয়েড বুঝতেছো না, সমস্যা নাই ভাইয়া, একটু পরে হ্যাপ্লয়েড ডিপ্লয়েড বুঝাবো। আচ্ছা, দেহকোষের পর আর কি হইতে পারে? আরও কিছু জিনিস আমি তোমাদের মাঝে তুলে ধরি, আমি এখান থেকে এই জিনিসগুলো মুছে, তোমরা তো আশা করি এগুলো তুলে ফেলছো, আমরা এখানে একটু এই জিনিসগুলো মুছে ফেলি। হ্যাঁ, এগুলো একটু মুছে ফেলি। এখানে আমরা 4 নম্বরে দিয়ে লাইন দিই, 4 নম্বর। এবং 4 নম্বরে আমরা কি বলবো সেটা হচ্ছে যে তোমরা জানো যে বংশগতির যে তথ্য বা জেনেটিক যে ইনফরমেশন, এই জেনেটিক ইনফরমেশনগুলো স্থানান্তর হয় অ্যাকচুয়ালি মিওসিস কোষ বিভাজনের কারণে। তোমরা জানো মিওসিস কোষ বিভাজনের কারণে যে বংশগতির যে তথ্য, পিতামাতা থেকে যে তথ্যগুলো, পিতামাতার যে বৈশিষ্ট্যগুলো থাকে সেগুলো সন্তান সন্ততিতে ট্রান্সফার হয় মিওসিস কোষ বিভাজনের কারণে। কিন্তু কখনো দেহকোষ তথা মাইটোসিসের কারণে জেনেটিক ইনফরমেশন এগুলো ট্রান্সফার হয় না। তো একটা জিনিস মনে রাখবা যে দেহকোষের মাধ্যমে দেহকোষ বংশগতি তথ্য তোমার কখনোই দেহকোষ নতুন কোষে পাঠাতে মানে ট্রান্সফার করতে কখনো সক্ষম হবে না, বাট জনন কোষ কিন্তু ট্রান্সফার করতে সক্ষম হবে। দ্যাট মিনস দেহকোষ কখনো বংশগতির তথ্য ট্রান্সফার করতে সক্ষম নয়, বাট আমাদের জনন কোষ সক্ষম। বিকজ একটা জনন কোষ হচ্ছে বাবার, একটা জনন কোষ হচ্ছে মায়ের। তাহলে তুমি বাবারটাও পাচ্ছ, মায়েরটাও পাচ্ছ, বাবার বৈশিষ্ট্যও নিয়ে ফেলছো, মায়ের বৈশিষ্ট্যও নিয়ে ফেলছো, তার মানে তুমি দোনোটারই নিয়ে ফেলছো। দ্যাট মিনস এখান থেকে ট্রান্সফারেশনটা সম্ভব হয়েছে, কিন্তু দেহকোষের তো পসিবল না। বিকজ তোমার যে দেহকোষ, এই দেহকোষের সংখ্যা তো উল্টা বাড়ে, যে তোমার যে কোষগুলো আছে এগুলো তোমার মধ্যেই থাকতেছে। তাহলে যে ইনফরমেশনগুলো ছিল, নতুন কোনো ইনফরমেশন তুমি পাচ্ছ না, তোমার ইনফরমেশনগুলো তোমার মধ্যেই আছে। এখন আমি না, আমার কোষের সংখ্যা বাড়তেছে মানে কি, আমার কোষের যে ইনফরমেশনগুলো আছে এগুলো জাস্ট কপি হচ্ছে, আমি নতুন করে তো ইনফরমেশন পাচ্ছি না। তাহলে ইনফরমেশনগুলো তো আর ট্রান্সফার হচ্ছে না, আসতেছে না কোথাও থেকে, আমার বডির ভিতরে ছিল, আমার বডির ভিতরেই থাকতেছে, এটা জাস্ট কপি হচ্ছে। কিন্তু শুক্রাণু ডিম্বাণু যখন মিলে তখন আমি বাবার থেকে পেয়ে যাচ্ছি, মা থেকে পেয়ে যাচ্ছি, তাহলে এটা তো ট্রান্সফার, এটাকেই বলে ট্রান্সফার। সো এটা দ্বারা এটাই বোঝাচ্ছে যে বংশগতির তথ্য দেহকোষের মাধ্যমে, বংশগতির তথ্য নতুন সৃষ্ট কোষে স্থানান্তরিত হয় না। নতুন সৃষ্ট কোষে, এটা অবশ্য বংশগতির তথ্য এভাবে বলবা, পিতামাতা থেকে এভাবে বলবা, শুধুমাত্র বংশগতির তথ্য বলাটাও ভালো না, এখানে লিখো পিতামাতা থেকে বংশগতির তথ্য, এভাবে লিখো। মুখে বলতেছি, লেখা না বুঝলে সমস্যা নাই, তো মুখে বলতেছি। মানুষ কথা চিন্তা করে, শুক্রাণু মানে বাবারটা স্থানান্তর হয়েছে, মায়ের থেকে স্থানান্তর হয়েছে, এটা স্থানান্তরিত বলে। তাই এটার ক্ষেত্রে তুমি লিখবা পিতামাতা থেকে, কপি করো, এটা লিখবে এভাবে, পিতামাতা থেকে বংশগতির তথ্য হিসেবে স্থানান্তরিত হয়। আমি আর লিখছি না, এভাবে লিখো, স্থানান্তরিত হয়, জাস্ট এভাবে লিখো। এটার লজিকটা আমি দিছি, কারণ তুমি পিতা থেকেও পাচ্ছ, মাতা থেকেও পাচ্ছ। পিতা থেকে পাচ্ছ কীভাবে বুঝলাম, কারণ পিতার শুক্রাণু থেকে পাচ্ছ, আর মাতার ডিম্বাণু থেকে পাচ্ছ। সো বোঝাই যাচ্ছে যে তুমি যে পাচ্ছ, স্থানান্তরিত যে হচ্ছে, এটা বোঝাই যাচ্ছে। আচ্ছা ভাইয়া, তারপর কি? তারপর 5 নম্বরে লেখো দেহকোষগুলো শরীরে বিভিন্ন নামে পরিচিত। দেহকোষগুলো শরীরে বিভিন্ন নামে পরিচিত, এটার একটা ভালো একদম বাস্তব একটা উদাহরণ দিই, বা এটা একদম কমন। তোমরা জানো আমাদের যে দেহকোষ, সবগুলোকে তো একটা নামই দিচ্ছি দেহকোষ, বাট তুমি যদি আরেকটু ডিপলি পড়ো, আমাদের দেহকোষ কিন্তু আলাদা আলাদা করে ভাগ করতে পারবা তোমরা। কিভাবে? যেমন আমাদের একটা দেহকোষের কথা বলি, মাসেল সেল, যেটা পেশি কোষ, মাসেল সেল, এই যে পেশি কোষ একটা দেহকোষ। তাহলে এটা একটা আলাদা নাম আছে, খেয়াল করছো? আবার আরেকটা দেহকোষের নাম বলি, যেটা ডিফারেন্ট নামে পরিচিত, ঠিক আছে? যেমন
রক্তকোষ, আমাদের বডিতে রক্ত আছে না, রক্তকোষ মানে রক্তকণিকা, আরবিসি, ডাব্লিউবিসি, থ্রম্বোসাইট, অনুচক্রিকা, এগুলোও কিন্তু কোষ, কণিকা বা কোষ যেটাই বলো। সো এটার আলাদা নাম আছে। তাহলে আমাদের বডিতে যে দেহকোষগুলো আছে এগুলো কিন্তু শরীরে বিভিন্ন নামে পরিচিত। বাট তুমি কখনো জননকোষ বলতে শুধুমাত্র একটা স্পেসিফিক বুঝাই, সেটা হচ্ছে শুক্রাণু ডিম্বাণু, শুক্রাণু ডিম্বাণু। তাহলে দেহকোষগুলো শরীরে বিভিন্ন নামে পরিচিত, বা জননকোষ বলতে আমরা শুধুমাত্র শুক্রাণু আর ডিম্বাণুকে বুঝি, এর বাইরে কোনোটাকেই জননকোষ বলা যাবে না। শুক্রাণু আর ডিম্বাণু ছাড়া কোনোটারে তুমি জননকোষ বলতে পারবা? দেখাও তো কোনটারে তুমি শুক্রাণু আর ডিম্বাণু ছাড়া কোনটারে তুমি জননকোষ বলতে পারবা? আমরা দেখাতে পারলে তোমাদেরকে পুরস্কার দেবো। শুক্রাণু ডিম্বাণু ছাড়া কোনোটারে দেখাতে পারবা যে জননকোষ, পারবো না। কিন্তু দেহকোষ অনেকগুলো দেখাতে পারবা, মাসল সেল, তারপর রক্তকোষ, তারপর এপিথেলিয়াল সেল, তারপর ন্যাফ্রন, কিডনির ক্ষেত্রে যদি বলি ন্যাফ্রন, তারপর আমাদের স্নায়ুতন্ত্রের ক্ষেত্রে যদি বলি নিউরন। তাহলে বিভিন্ন নামে পরিচিত। বাট জননকোষ শুধুমাত্র শুক্রাণু ডিম্বাণু, আর কিচ্ছু না, আর কিচ্ছু না, শেষ। তো ভাইয়া এই 5টা মনে রাখবা, 5টা জিনিস তথ্য মনে রাখবা। বইয়ে অনেক তথ্য ছিল না বা নাই, বাট তুমি যদি আসল মজা নিতে চাও এই 5টা তথ্য তোমার জানাটা দরকার। কয়টা তথ্য? 5টা তথ্য। সো 5টা তথ্য মিনস 5টা পার্থক্য, 5টা তথ্য মিনস 5টা পার্থক্য। তোমাকে যদি দেহকোষ ভার্সেস জননকোষ লিখতে বলে পরীক্ষায়, আশা করি এই 5টা তথ্য তুলে দেবা। তো শুক্রাণু ডিম্বাণু ছাড়া, এখানে লিখো, এটা কমপ্লিট করো, শুক্রাণু ডিম্বাণু ছাড়া আর কোনো জননকোষ নেই, আর কোনো কোষ জননকোষ নামে পরিচিত নয়, এটা লিখো, আর কোনো কোষ জননকোষ নামে পরিচিত নয়, জননকোষ নামে পরিচিত নয়। শুক্রাণু ডিম্বাণু ছাড়া আর কোনো কোষ জননকোষ নামে পরিচিত নয়। বোঝা গেছে? এটাই হচ্ছে দেহকোষ ভার্সাস জননকোষ। 5টা তথ্য আমি দিছি, 5টা তথ্যই তোমরা সুন্দর করে নোটে তুলে ফেলবা, ফিল করে করে পড়বা, প্রত্যেকটা লাইনের মিনিং বোঝার চেষ্টা করবা, প্রত্যেকটা লাইনের মিনিং বোঝার চেষ্টা করবা, তাহলেই পড়তে মজা লাগবে, আদারওয়াইজ বোরিং লাগবে। তাহলে আমি এটা মুছে দিই, শেষ। আমরা কাজের ভিত্তিতে বুঝে গেছি, এবার আসো খুবই ইম্পর্ট্যান্ট একটা, সেটা হচ্ছে ক্রোমোজোমের অবস্থা অনুসারে। এইটা মানে কি ভাইয়া? এটা খুবই মজার, এটা যে আসলে ডিপে গিয়ে পড়তে পারবে, এটা মজার। ক্রোমোজোমের অবস্থা অনুসারে এটা মানে কি ভাইয়া? ক্রোমোজোমের অবস্থা বলতে ক্রোমোজোমগুলো কিভাবে আসে, ক্রোমোজোমগুলো কোষে কিভাবে আসে। তোমরা জানো কোষের ভিতরে থেকে নিউক্লিয়াসের ভিতরে থেকে ক্রোমোজোম। এখন নিউক্লিয়াসের ভিতরে ক্রোমোজোমগুলো কিভাবে আসে সেটার উপর ডিপেন্ড করে কোষকে 2 ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে হ্যাপ্লয়েড কোষ, আর একটা হচ্ছে ডিপ্লয়েড কোষ। এখন যারা কেউ ডিপ্লয়েড হ্যাপ্লয়েড মানেটা বুঝো না, আজকে একদম ডিপলি বুঝে যাবা। কীভাবে বুঝবা? ভেঙে পড়তে হবে। কীভাবে? এই হ্যাপ্লয়েড কথাটাকে যদি ভাঙো, এখানে 2টা ওয়ার্ড পাবে, একটা হচ্ছে হ্যাপ্লোস প্লাস অয়েড। অয়েড কথাটার অর্থ হচ্ছে অবস্থা, আর হ্যাপ্লোস কথাটার অর্থ হচ্ছে অযুগ্ম। হ্যাপ্লয়েড কথাটার অর্থ হচ্ছে অযুগ্ম মানে সিঙ্গেল, যেটাকে আমরা বলি সিঙ্গেল ব্যক্তি। একটা হচ্ছে সিঙ্গেল ব্যক্তি, একটা হচ্ছে কাপল ডুয়েট ব্যক্তি বা মিঙ্গেল ব্যক্তি, এরকম বলি না। অযুগ্ম মানে হচ্ছে সিঙ্গেল। দ্যাট মিন এটা দ্বারা কি বোঝাতে যাচ্ছে, সেটা হচ্ছে এটার যে কোষ আছে, কোষের যে নিউক্লিয়াস আছে, নিউক্লিয়াসের ভিতরে যে ক্রোমোজোম আছে, ক্রোমোজোমগুলো সবসময় অযুগ্মভাবে থাকবে। ক্রোমোজোম সবসময় অযুগ্মভাবে সিঙ্গেলভাবে থাকবে। এটা দ্বারা কি বোঝাতে যাচ্ছেন? ধরো একটা কোষে ক্রোমোজোম সংখ্যা 23টা, একটা কোষে ক্রোমোজোম সংখ্যা ধরো কয়টা? 23টা। তো ওই কোষের 23টা ক্রোমোজোম কিভাবে থাকতে পারে? হইতে পারে জোড়া করে থাকতে পারে, আমি এরকম বলতে পারি যে জোড়া করে থাকতে পারে, অথবা আমি বলতে পারি ভাই সিঙ্গেলভাবে থাকতে পারে। সো একটা কোষে ক্রোমোজোমগুলো যতটাই হোক না কেন, যদি অযুগ্মভাবে থাকে, মানে ক্রোমোজোমগুলো কাপল করে না থাকে, মিঙ্গেল করে না থাকে, ধরো সিঙ্গেল করে থাকে, আজীবনই সিঙ্গেল করে থাকে, তাহলে তখনই আমরা ওই কোষকে বলবো হ্যাপ্লয়েড কোষ। দ্যাট মিনস হ্যাপ্লয়েড কোষ মানে কি? যাদের কোষে ক্রোমোজোম অযুগ্ম থাকে। এটা হচ্ছে কোষে ক্রোমোজোমগুলো অযুগ্মভাবে থাকে।
মানে যেটাকে আমরা সিঙ্গেল বলতে পারি, সিঙ্গেলভাবে থাকে। এটা আমরা ফিগারে কে বুঝাবো, সমস্যা নাই। আচ্ছা, এখন এর পরের পয়েন্টটা কি মনে রাখবা, যখন এরকম সিঙ্গেল করে থাকে ক্রোমোজোমগুলা, ওই সিঙ্গেল করে ক্রোমোজোম থাকলে এগুলোকে বলা হয় এক সেট ক্রোমোজোম। তোমরা অনেকে যারা বাসন সেট কিনো, ডিনার সেট কিনো, অনেকে আমরা ডিনার সেট বলি, আমরা যখন বাজারে যাই বা যেখান থেকে কিনি বলি যে এক সেট ডিনার সেট দেন, এক সেট ডিনার সেট দেন। এক সেট এরকম সাজানো থাকে, অনেকে দুই সেট বললে দুই সেট সাজানো থাকে। তো যখন এরকম কোষে ক্রোমোজোমগুলো অযুগ্মভাবে থাকে, ঠিক সেরকম এক সেট ক্রোমোজোম, এগুলোকে বলা হয় এক সেট ক্রোমোজোম। তাহলে এটাকে বলা হয় কি, এক সেট ক্রোমোজোম। এক সেট ক্রোমোজোম। আর এক সেট ক্রোমোজোম বলতে অনেকগুলো হইতে পারে, ধরো 23টা হইতে পারে। এটা ডিপেন্ড করে তোমার জীবের উপর। যেমন আমি মানুষের ক্ষেত্রে বলি, মানুষের হ্যাপ্লয়েড কোষ কোনটা জানো? শুক্রাণু আর অথবা ডিম্বাণু। শুক্রাণু এবং অথবা ডিম্বাণু হচ্ছে হ্যাপ্লয়েড। দ্যাট মিনস শুক্রাণু বা ডিম্বাণুতে যে ক্রোমোজোমগুলো থাকে, ক্রোমোজোমগুলো অযুগ্মভাবে থাকে, মানে সিঙ্গেল সিঙ্গেল করে থাকে। এবং এরকম সিঙ্গেল সিঙ্গেল করে যে ক্রোমোজোমগুলো থাকে এগুলোকে বলে এক সেট ক্রোমোজোম। আর এক সেট ক্রোমোজোমকে আমরা ম্যাথমেটিক্যালি, আমরা যেহেতু নাম্বারটা জানি না, এক এক কোষে এক এক রকম, তাই এটাকে শুধুমাত্র এন দিয়ে প্রকাশ করে। এক সেট ক্রোমোজোমকে শুধুমাত্র একটা ম্যাথমেটিক্যাল ভাষায় এন দিয়ে প্রকাশ করে। এন এর মান যত ইচ্ছা তত। যেমন মানুষের ক্ষেত্রে যদি বলি, শুক্রাণুতে থাকে 23টা ক্রোমোজোম, তাহলে শুক্রাণুর ক্ষেত্রে এন এর মান হবে 23। তেমনি ডিম্বাণুর ক্ষেত্রে এন এর মান হবে 23। একটু পরেই বুঝাবো, ঠিক আছে? এক সেট ক্রোমোজোম, এগুলোকে বলা হয় এক সেট ক্রোমোজোম, ঠিক আছে? এবং এগুলা তোমার নর্মালি এক্সাম্পল দিই, মানুষের ক্ষেত্রে এক্সাম্পল দিই, আর কোথাও যাচ্ছি না। মানুষের ক্ষেত্রে আমি যদি বলি শুক্রাণু একটা হ্যাপ্লয়েড কোষ, মানে এক সেট ক্রোমোজোম থাকে, এই জন্য এন দিছি। ডিম্বাণু এক সেট ক্রোমোজোম থাকে এন, মানে এদের যে ক্রোমোজোমগুলো এগুলো থাকবে অযুগ্মভাবে, সিঙ্গেল সিঙ্গেল করে। এরা সিঙ্গেল। শুক্রাণু সিঙ্গেল ক্রোমোজোম থাকে, সিঙ্গেল করে ক্রোমোজোম থাকে। ডিম্বাণু ক্রোমোজোম, মনে একবার এই শুক্রাণুতে থাকে 23টা ক্রোমোজোম। মানুষেরটা বলতেছি ভাই, 23টা ক্রোমোজোম। তাহলে এই 23টা ক্রোমোজোম, আমি তোমার কাছে প্রশ্ন করলাম 23টা ক্রোমোজোম কীভাবে থাকবে? এখানেই আনসার, অযুগ্মভাবে থাকবে, মানে 23টা সিঙ্গেল সিঙ্গেল করে থাকবে। ঠিক সেমভাবে আমাদের ডিম্বাণুতেও থাকে 23টা ক্রোমোজোম। তাহলে তোমার কাছে প্রশ্ন, 23টা ক্রোমোজোম কীভাবে থাকে? অযুগ্মভাবে থাকে, মানে সিঙ্গেল সিঙ্গেল করে থাকে। মানুষের শুক্রাণুতে থাকে 23টা ক্রোমোজোম, সিঙ্গেল সিঙ্গেল করে থাকে, সিঙ্গেল, এরা অসহায়। ডিম্বাণুতেও 23টা ক্রোমোজোম থাকে, সিঙ্গেল থাকে, এরা হচ্ছে অসহায় টাইপসের। তো নিশ্চয়ই এটা বুঝে যাচ্ছে ডিপ্লয়েড মানে কি। ডিপ্লয়েড মানে হচ্ছে অয়েট মানে অবস্থা। আর ডিপ্লো কথাটা আসছে ডিপ্লোস থেকে। ডিপ্লোস কথাটার অর্থ হচ্ছে জোড়া। ডিপ্লোস কথাটার অর্থ হচ্ছে জোড়া। তার মানে বোঝাই যাচ্ছে যে এই ডিপ্লয়েড কোষ যারা, তারা হচ্ছে একটু মিঙ্গল প্রজাতির। এরা হচ্ছে একটু মিঙ্গল প্রজাতির। এরা জোড়ায় কাপল বলতে পারো, কাপল জোড়ায় থাকে। দ্যাট মিনস কোষে ক্রোমোজোম কীভাবে থাকে? কোষে ক্রোমোজোম জোড়ায় থাকে, জোড়া করে থাকে। যেদিকে যায় সেদিকেই জোড়া, যেদিকে যায় সেদিকেই খালি জোড়া। তো এই কোষে ক্রোমোজোম যতগুলা থাকুক না কেন, সবগুলো ক্রোমোজোমগুলো সবসময় জোড়া করে থাকবে, মানে দুইটা করে থাকবে। ক্রোমোজোম সবসময় জোড়া। এখানে ছিল অযুগ্মভাবে, মানে সিঙ্গেল করে, এখানে দেখবে জোড়া করে। একটু পর একটা ফিগার রাখবো, একদম বুঝে যাবা। তাহলে কোষে ক্রোমোজোম মিঙ্গেল আকারে থাকবে, মিঙ্গেল তৈরি হবে, এরা মিঙ্গেলভাবে থাকে। সো এটা হচ্ছে, তার মানে আমাকে বলো তো, যেহেতু এখানে অযুগ্মভাবে ছিল এবং অযুগ্মভাবে যে ক্রোমোজোমগুলোকে ছিল এগুলোকে বলছিলাম এক সেট ক্রোমোজোম, তাহলে এখানে যদি জোড়া করে থাকে, তাহলে এটা যদি এক সেট হয়, এটা কয় সেট ক্রোমোজোম হবে? 2 সেট। এই যে পেরে যাচ্ছ, তার মানে এই ধরনের ক্রোমোজোমগুলোকে বলা হয় 2 সেট ক্রোমোজোম। দেখি আমাকে বলো, এক সেট ক্রোমোজোমকে যদি n বলা হয়, তাহলে 2 সেট ক্রোমোজোমকে কি বলা হবে? টুয়াইস n। 2 সেট ক্রোমোজোমকে কি বলা হবে? টুয়াইস n। এক সেট ক্রোমোজোমকে যদি n বলা হয়, তাহলে 2 সেট ক্রোমোজোমকে কি বলা হবে? টুয়াইস n। n এর মান যা ইচ্ছা তা হইতে পারে, এটা ডিপেন্ড করে এক এক অর্গানিজমের উপর। মানুষের ক্ষেত্রে আমি বলবো, দেখবা একটু মানুষের ক্ষেত্রে কি হবে।
যেমন যখন একটা এক্সাম্পল দিচ্ছি মানুষের ক্ষেত্রে ডিপ্লয়েডের একটা এক্সাম্পল হচ্ছে যখন শুক্রাণু আর ডিম্বাণু মিলে যাবে তখন শুক্রাণু আর ডিম্বাণু মিলে যেটা তৈরি হবে সেটা হচ্ছে জাইগোট। আর এই জাইগোটটা হচ্ছে আমাদের প্রথম কোষ। আমরা এই যে আজকের আমার যদি প্রথম কোষ কেউ জিজ্ঞেস করে তোমার প্রথম কোষ কোনটা ছিল, তোমার বডির প্রথম কোষ কোনটা ছিল, আমি বলবো জাইগোট। যে কোনো জায়গায় যদি তোমাকে কেউ জিজ্ঞেস করে তোমার প্রথম কোষ কোনটা ছিল, তুমি বলবো আমার প্রথম কোষ ছিল জাইগোট, মানে জাইগোটের মাধ্যমে তুমি আসছো, এটাই তোমার প্রথম কোষ। এবং জাইগোট কি বলতো, টুয়াইস এন। একটু পর এটা আমি ব্যাখ্যা করছি। তার মানে জাইগোটে ক্রোমোজোমগুলো কিভাবে থাকে, জোড়ায় থাকে। তো মানুষের ক্ষেত্রে যে কয়টা থাকে ক্রোমোজোম যদি বলি, তাহলে মানুষের ক্ষেত্রে এখানে জাইগোটে কয়টা ক্রোমোজোম থাকে দেখো, 2 আছে, 2 দিবা। এবং এখানে শুক্রাণু 23 আছে না, এন এর মান 23 না, 23 দিবা। তাহলে ক্রোমোজোম যদি বলি 23 গুণ 2 এতটা ক্রোমোজোম সমান 23 জোড়া ক্রোমোজোম। এখন আমি চাইলে এখানে 46টা লিখতে পারতাম। দেখো আমি চাইলে এখানে 46টা লিখতে পারতাম। 46টা কিছু কমন জিনিস আজকে জেনে রাখো যেগুলো আমরা মিস্টেক করি, হয়তো মনে করি ঠিক, বাট তোমাকে স্যার একটা লজিক দিয়ে বলবো তুমি ভুল বলছো। ধরো তোমার থেকে ভাইবা জিজ্ঞেস করতেছে কেউ যে বলো তো দেখি মানুষের প্রতি কোষে ক্রোমোজোম কয়টা, তোমাকে একজনে জিজ্ঞেস করলো, একটা ভাইবা যে কোনো চাকরির ভাইবাতে বা যে কোনো চাকরির ভাইবাতে, কেন তোমার ইন্টারমিডিয়েটের যে ভাইবা হবে কেন জিজ্ঞেস করবে, তো ভাইবাতে জিজ্ঞেস করলো দেখি বলো তো মানুষের প্রতি কোষে ক্রোমোজোম সংখ্যা কয়টা। তো ধরো অনেকে বললো 46টা, এটা তো মুখস্থ তার। 46টা কীভাবে, 23 দুগুণা 46। তো যারা 46টা বলবে সেটা একটা আসলে ভুল আনসার। কারণ আমরা 46টা বলবো না, আমরা বলবো 23 জোড়া। এখন অনেকে বলবে ভাই 23 জোড়া মানেই তো 46টা, কিন্তু দেখো এটা ম্যাথমেটিক্স না। ম্যাথমেটিক্যালি 23 জোড়া মানে 46টা আমরা বুঝি, বাট 46টা যখন বলবো তখন একটা প্রশ্ন থেকে যায়, 46টা তো সিঙ্গেল করেও 46টা হইতে পারে, অথবা ডাবল করেও 46টা হইতে পারে। তাহলে এই 46টা দ্বারা ট্রু মিনিংটা আসতেছে না, কারণ আমাদের কোষে ক্রোমোজোম তো জোড়ায় থাকে। সো আমাকে বলতে হবে জোড়া, 23 জোড়া। কিন্তু আমি যদি সরাসরি 46টাই বলি তাহলে 46টা তো সিঙ্গেল করেও থাকতে পারবে। তাহলে সঠিক আনসারটা কি আসলো বা ট্রু মিনিংটা কি আসলো না। সো কখনোই তুমি 46টা বলবা না, তুমি বলবা 23 জোড়া। কারণ আমাদের কোষ সবসময়, আমাদের দেহ কোষ সবসময় জোড়ায় থাকে। এটাই হচ্ছে কথা, 23 জোড়া বলবো, নট 46টা। এটাই হচ্ছে হ্যাপ্লয়েড কোষ, ডিপ্লয়েড কোষ। যারা বুঝে না একেবারে ভিতরে ঢুকে বেসিক্সও বুঝেছি। এবার একটা ফিগার আঁকবো, ফিগারটা আঁকলেই একদম সব পানি হয়ে যাবে। ফিগারটা আঁকলেই এখন একদম সব পানি হয়ে যাবে, যে দেখবো এই জিনিসটা কীরকম। খুব মজার, দেখো এই হ্যাপ্লয়েড কোষ ডিপ্লয়েড কোষ খুব মজার, তোমরা তুলে ফেলছো। দেখো যে যারা এখনও জানতে চাও জিনিসটা কীরকম তাদের উদ্দেশ্যে বলছি যে ভাইয়া ধরে নাও এটা হচ্ছে আমার শুক্রাণু, এটা হচ্ছে ডিম্বাণু। খেয়াল করো, এটা হচ্ছে শুক্রাণু, এটা হচ্ছে ডিম্বাণু। তোমরা জানো শুক্রাণু হচ্ছে N, ডিম্বাণু N, মানে হ্যাপ্লয়েড। একটু আগেই পড়াইছি। শুক্রাণু N মানে বোঝাচ্ছে এইখানে যে ক্রোমোজোমগুলো থাকে এগুলা সিঙ্গেল করে থাকে। এখানে আমি আপাতত 23টা ক্রোমোজোম থাকবে, এটা তো জানো। এখানে থাকবে কয়টা, 23টা ক্রোমোজোম সিঙ্গেল করে থাকবে। এখানেও থাকবে 23টা ক্রোমোজোম সিঙ্গেল করে থাকবে, তাই আমি সিঙ্গেল করে দিব। এটা তো একটু আগেই তোমরা ক্লিয়ার করছো। দেখো একটা ক্রোমোজোম দিলাম, এরকম একটা ক্রোমোজোম দিলাম, এই ক্রোমোজোমের নাম্বারটা দিলাম 1 নাম্বার ক্রোমোজোম, ঠিক আছে। এরকম একটা ক্রোমোজোম দিলাম, এটা একটু ছোট দিবা, এটা হচ্ছে 2 নাম্বার ক্রোমোজোম। তাহলে এরকম সিঙ্গেল করে দিছি। খেয়াল করছে আমি জোড়া বাঁধাই নেই, সিঙ্গেল করে দিছি, কারণ আমার বেসিক ক্লিয়ার, বিকজ সিঙ্গেল করে থাকবে। হ্যাপ্লয়েড মানে সিঙ্গেল করে থাকবে, এটাও হ্যাপ্লয়েড তো সিঙ্গেল করে থাকবে। তো আমার তো 23টা আঁকার দরকার নেই। আমার 23টা ক্রোমোজোম থাকলে আমি কি এতগুলো আঁকতে পারবো, পারবো না। তো এখানে আমি ধরো 2টা আঁকলাম, কিন্তু আমি খেয়াল করবো আমি কিন্তু জোড়া বাঁধাবো না, কারণ আমার বেসিক ক্লিয়ার, হ্যাপ্লয়েড থাকলে জোড়া বাঁধবে না। এদিক দিয়ে আমি একটা ছোট করে দিব। দেখো আমি সিঙ্গেল দিছি, আমি কি জোড়া করে দিছি, দিনেই তো
আমি জোড়া করে দিই না, আমি আলাদা আলাদা করে দিছি, সিঙ্গেল করে দিছি। এখন তোমরা জানো নিষেক হলে মানে কি, এই শুক্রাণু আর ডিম্বাণু মিলন ঘটে। শুক্রাণু আর ডিম্বাণু মিলন ঘটার পর যে জিনিসটা পাবা সেটাকেই আমরা বলি জাইগোট, সেটাকেই আমরা বলি জাইগোট। এখন খেয়াল করে জাইগোটটা কীভাবে হয়েছে, সেটা হচ্ছে এই যে 1 নাম্বার ক্রোমোজোমটা দেখতে পাচ্ছ, মনে রাখবা সবসময় এখানকার যত নাম্বার ক্রোমোজোম হবে এখানকার তত নাম্বার ক্রোমোজোমের সাথে জোড় বাঁধবে। খেয়াল করো জাইগোট মানে হচ্ছে ডিপ্লয়েড, মানে টুয়াইস এন। টুয়াইস এন মানে হচ্ছে ক্রোমোজোম কীভাবে থাকবে, জোড়ায় জোড়ায় থাকবে। জোড়াটা কীভাবে হচ্ছে দেখো, শুক্রাণুর 1 নাম্বার ক্রোমোজোম আসবে, ডিম্বাণুর সেম নাম্বার ক্রোমোজোম আসবে, দেখো এসে জোড়া বাঁধবে। তাহলে দেখো এই শুক্রাণুর 1 নাম্বার ক্রোমোজোম আসলো, ডিম্বাণুরও 1 নাম্বার ক্রোমোজোম আসলো, দেখো 1 1 জোড়া বাঁধলো। দেখছো আমি জোড়া বাঁধাইছি। ঠিক সেমভাবে এখানকারও 2 নাম্বার ক্রোমোজোমটা আসলো, এখানকার 2 নাম্বার ক্রোমোজোমটা আসলো, এখানকারও 2 নাম্বার, সেম ক্রোমোজোম নাম্বার আসতে হবে, অন্যগুলো আসা যাবে না। 2 নাম্বার ক্রোমোজোমটা আসলো, এসে এভাবে জোড়া বাঁধলো। তাহলে এই যে জোড়া বাঁধছে এটাকেই তো আমরা বলি ক্রোমোজোম জোড়ায় জোড়ায় থাকে, দ্যাটস ওয়াই এখানে টুয়াইস এন। তো যারা ডিপ্লয় তাদেরকে আমরা বলি ক্রোমোজোম জোড়ায় জোড়ায় থাকে। এই যে জোড়া দেখো, এই যে একটা জোড়া একটা জোড়া, জোড়াটা কীভাবে বাঁচছে, 1 নাম্বার 1 নাম্বার, 2 নাম্বার 2 নাম্বার। এবং এই জোড়াটাকে আমরা যখন ক্রসিং ওভার, আমি পড়াইছি আমার ইউটিউব চ্যানেলে আছে, দেখবা প্লে লিস্টে গেলে দেখবা। এই যে জোড়া, এই জোড়াগুলোকে আমরা বলি হোমোলোগাস ক্রোমোজোম জোড়া। এই জোড়াগুলোকে আমরা বলি হোমোলোগাস। এগুলো নিয়ে আমার বিস্তারিত ব্যাখ্যা আছে, আমি এখানে আপাতত করতেছি না। হোমোলোগাস ক্রোমোজোম জোড়া। এবং হোমোলোগাস ক্রোমোজোম জোড়া কীভাবে আসছে, শুক্রাণু মানে হচ্ছে বাবা, শুক্রাণু মানে হচ্ছে বাবার, ডিম্বাণু মানে হচ্ছে মা, আর এই জাইগোট মানে হচ্ছে তুমি, তুমি আমি, তুমি আমি। এই জাইগোট মানে হচ্ছে তুমি আমি, আর এই শুক্রাণু মানে হচ্ছে বাবা, বাবারটা আসে। জানো, এটা জানো কমন সেন্স বা কমন থিংস, এটা জানো, ডিম্বাণু মা। তাহলে তুমি এমন এক ভাগ্যবান যে তুমি বাবার থেকেও পাচ্ছ, যেমন এটা বাবার, এইটা তোমার বাবার, খেয়াল করো এইটা এখানে আনছি দেখছ, আর এটা তোমার মায়ের। ঠিকভাবে এইটা বাবার, এটা মায়ের। তার মানে তুমি বাবা থেকে একটা পাচ্ছ, মা থেকে একটা পাচ্ছ। তাহলে বাবার জেনেটিক ইনফরমেশন তোমার কাছে চলে আসছে, মায়ের জেনেটিক ইনফরমেশন তোমার কাছে চলে আসছে। এই জন্য আমি বলছিলাম জনন কোষের মাধ্যমে বংশগতির তথ্য স্থানান্তরিত হয়। দেখো বাবার থেকেও পাচ্ছ তুমি, মা থেকেও পাচ্ছ, বংশগতির তথ্যগুলো স্থানান্তরিত হয়েছে না তোমার কোষে। এই জন্য আমি বলছিলাম জনন কোষের মাধ্যমে বংশগতির তথ্য স্থানান্তরিত হয়। তাহলে বাবার থেকে একটা আসবে, মায়ের থেকে একটা আসবে, এভাবে এসে তুমি পাচ্ছ বাবা মা দুজনেরই মিক্স আপ। সবাই এরকম, সবাই। আমি আমার বাবা মা, তোমার বাবা পাইছে তোমার দাদা দাদির, তোমার মা পাইছে তোমার নানা নানির, তোমার মা পাইছে তোমার নানা নানির, তোমার দাদা পাইছে, তোমার বাবা পাইছে তোমার দাদা দাদির, আর আমি পাইছি আমার বাবা মার, এরকম। সো এটাই হচ্ছে কথা। তাহলে এখন বুঝছো এই জিনিসটা হচ্ছে ডিপ্লয়েড আর এই জিনিসগুলো হচ্ছে হ্যাপ্লয়েড। তাহলে হ্যাপ্লয়েডগুলো সিঙ্গেলভাবে থাকবে আর ডিপ্লয়েড মানে হচ্ছে জোড়া জোড়া থাকবে। এই জিনিসটা তোমরা শিখে তোমাদের কেমন লাগলো, এই জিনিসটা শিখে তোমাদের কেমন লাগলো, ইন্টারেস্টিং না? মানে তোমাদের কি মনে হয় যে এগুলো বোরিংয়ের কিছু আছে, বা তোমার কাছে কি মনে হয় যে এগুলো এভাবে পড়া উচিত কিনা? তোমার কি মনে হয় যে এই জিনিসগুলো এভাবে পড়া উচিত কিনা? এভাবে পড়লে বায়োলজিটা ইন্টারেস্টিং লাগে কিনা? এভাবে পড়লে বায়োলজিটাকে মোর লজিক্যাল মনে হয় কিনা, মোর লজিক্যাল মনে হয় কিনা, এটা তোমরা আমাকে একটু জানাও। আর এই জিনিসটা শিখে কেমন লাগলো? ওকে, এইবার আসো, আমরা এটা তো করে ফেললাম। এইবার তোমাদেরকে আমি আশা করি লেখার টাইম দিছি, তোমরা আবার লিখবা, তোমরা নোট করবা, নোট করে গ্রুপে একটু সাবমিট করবা। তোমরা অনেকে কিন্তু সাবমিট করো না, জিনিসটা আসলেই মানে নোট তো সাবমিট করার দরকার, কারণ নোট সাবমিট করলে তো তোমার একটা আলাদা আবার পড়া হয়ে যাচ্ছে, তোমার ডাবল পড়া হয়ে যাচ্ছে। তো নোট সাবমিট করা দরকার বলে আমি মনে করি। আচ্ছা, আরেকটা ভিত্তি সেটা ছিল জীবের কোষের সংখ্যার উপর ভিত্তি করে, জীবে কোষের সংখ্যা
জীবে কোষের সংখ্যার উপর ভিত্তি করে, এটা একদম কমন, সংখ্যার উপর ভিত্তি করে কোষ দুই ধরনের। একটা হচ্ছে ইউনিসেলুলার কোষ, ইউনিসেলুলার বা এককোষী, আরেকটা হচ্ছে মাল্টিসেলুলার। মাল্টিসেলুলার মানে বহুকোষী। মানে ধরো জীবে কয়টা কোষ আছে এটাই হচ্ছে বা বহুকোষ। জীবে কয়টা কোষ আছে ওইটাই তো। যেমন আমার ক্ষেত্রে বলে আমি কি হবো, আমি মাল্টিসেলুলার হবে, বাট আমার কোষের সংখ্যা অনেক। বাট এরকম অনেক কোষ আছে, অনেক জীব আছে যাদের কোষ মাত্র একটা। সেটা তোমরা ইতিমধ্যে জানো যে কারা কারা। আমার থেকেও ভালো বুঝো তোমরা যে কারা কারা। তার মানে এইখানে হচ্ছে এটা হচ্ছে এই এককোষী কারা, যাদের কোষ মাত্র একটা। যে সকল জীবের কোষ মাত্র একটা, আর এইখানে কোষ একাধিক। যে সকল জীবের কোষ মাত্র একটা তারা এককোষী জীব। যে সকল জীব কোষ অনেক তারা বহুকোষী। যেমন আমাদের কোষের সংখ্যা অনেক, গুণে শেষ করতে পারবে না। ইভেন কি অনেক 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 মিনস অনেক, ট্রিলিয়ন, বিলিয়নের চেয়ে উপরে ট্রিলিয়ন, বিলিয়নের চেয়ে উপরে ট্রিলিয়ন। বুঝা গেছে? আমাদের কোষের সংখ্যা বিলিয়নের চেয়ে উপরে কি ট্রিলিয়ন। আমাদের কোষের সংখ্যা হচ্ছে 8 ট্রিলিয়ন। সো এখন আর কি হইতে পারে, যেহেতু এই সকল জীবের কোষ মাত্র একটা, তাই দেখবা ওই সকল জীবের যে সকল কাজ থাকে সব কাজ একটা কোষকেই করতে হয়। খুব বেদনাদায়ক না যে জীবের কোষ মাত্র একটা, আর ওই জীবটা যত কাজই করবে সব কাজ একটা কোষই করবে। খুবই বেদনাদায়ক। তাহলে জীবের সকল কাজ একটি কোষই সম্পাদন করে। জীবের সকল কাজ একটি কোষই সম্পাদন করে। তাহলে এটা কি হবে বলো তো? এটা কি হবে? যেহেতু বহু কোষ, তাহলে এক একটা সেল এক এক রকম কাজ করে। তোমরা জানো অনেকগুলো সেল যখন একই ধরনের কাজ করে তখন হয় টিস্যু। তার মানে আমাদের বডিতে এই সেলগুলো টিস্যু আকারে থেকে এক এক রকম কাজ করে। খেয়াল করো, আমাদের সেলের সংখ্যা তো অনেক। তো এই যে সেল, কিছু সেল টিস্যু হয়ে যায়, কিছু সেল টিস্যু হয়ে এক একটা কাজ করে। যেমন ধরো এই কি বলবো, টিস্যুর এরকম এক্সাম্পল অনেকগুলোই আছে। যেমন আমাদের রক্ত এক ধরনের টিস্যু, রক্ত এক ধরনের টিস্যু, এবং রক্ততে অনেক ধরনের কোষ আছে। রক্তকণিকা, আরবিসি, ডাব্লিউবিসি, অনুচক্রিকা, এগুলো মিলে একটা কাজ করতেছে না। সো এগুলো এক ধরনের টিস্যু। এরকম অনেকগুলো টিস্যু থাকে যেগুলো এক একটা কাজ করতেছে। সো আমার সকল মানে একটা কোষে সব কাজ করতেছে না। যারা বহুকোষী একটা কোষে সব কাজ করতেছে না, বিকজ বহুকোষ তাহলে সুবিধাটা লাগবে না যে একটা কোষ কেন সব কাজ করবে, বিকজ আমরা তো বহুকোষী। তো অ্যাকচুয়ালি কিছু সুনির্দিষ্ট সেল টিস্যু আকারে এক এক রকম কাজ করে। তাহলে কিছু সুনির্দিষ্ট সেল কোষ টিস্যু আকারে আলাদা আলাদা কাজ করে। মনে রাখবা, কোষগুলো টিস্যু আকারে আলাদা আলাদা কাজ করে। নাকি একটা কোষই সব করে? নেভার। একটা কোষ কেন সব করবে? আমরা তো এক কোষই না, আমাদের অনেকগুলো কোষ আছে। তাহলে আমরা একটা কোষ কেন করব? এবং মনে রাখবা, তোমরা একটা জিনিস চিন্তা করো তো ভাইয়া, যে এই যে এক কোষী যারা, তাদের সকল কাজ যদি একটা কোষ করতেছে, তা ওই কোষগুলোর লাইফ স্পেন মানে জীবনকাল অনেক কম হবে না? একটা কোষের উপর যত অত্যাচার হচ্ছে, যত কাজ একটা কোষই করতেছে, ওই কোষ বেশি দিন বেঁচে থাকবে তোমার কি আদৌ মনে হয়? নেভার। সো এই জন্য এক কোষীগুলা তোমার সব কাজ যদি ওই করে, তাই এদের জীবনচক্র বা লাইফ স্পেন শর্ট। সো এদের জীবনকাল হচ্ছে শর্ট। আর এদের জীবনকাল লং। লং কেন সেটা তো বুঝতে পারছো। এটার একটা এক্সাম্পল মনে রাখতে পারো, ব্যাকটেরিয়া। আর এটার একটা এক্সাম্পল মনে রাখতে পারো হিউম্যান। শেষ। এটা হচ্ছে জীবের কোষের সংখ্যা ভিত্তিতে কোষ কয় ধরনের হইতে পারে। এক কোষ, বহু কোষ।
এটাই হচ্ছে কথা, শেষ। ওকে, এইবার যেটা খুবই গুরুত্বপূর্ণ তোমার, সেটা হচ্ছে তোমার নিউক্লিয়াসের গঠনের উপর ভিত্তি করে, মারাত্মক ইম্পর্ট্যান্ট, নিউক্লিয়াসের গঠনের উপর ভিত্তি করে। এটা অনেকে কিভাবে শিখে জানি না, বাট আমরা একটু ভালোভাবে শেখার চেষ্টা করব। নিউক্লিয়াসের গঠনের উপর ভিত্তি করে, নিউক্লিয়াসের গঠনের উপর ভিত্তি করে কোষ দুই ধরনের, একটু ভালোভাবে শেখার চেষ্টা করব। একটা হচ্ছে প্রোক্যারিওটিক সেল, প্রোক্যারিওটিক সেল, আর একটা হচ্ছে ইউক্যারিওটিক সেল। খুব ভালোভাবে বোঝার চেষ্টা করব। প্রোক্যারিওটিক সেল, ইউক্যারিওটিক সেল, এটা হচ্ছে নিউক্লিয়াসের গঠনের উপর ভিত্তি করে দুই ভাগে ভাগ করব। একটা হচ্ছে প্রোক্যারিওটিক, ইউক্যারিওটিক। এই দুইটা জিনিস আমরা একটু বোঝার চেষ্টা করব। তো বুঝতে হলে প্রথমে আমাকে বুঝতে হবে এই ক্যারিওটিক শব্দটাকে যদি আমি ভাঙি, এখান থেকে আমরা একটা ওয়ার্ড বাইর করব, সেটা হচ্ছে ক্যারিয়ন। এখান থেকে একটা ওয়ার্ড বাইর করব, সেটা হচ্ছে ক্যারিয়ন। আর এখান থেকে আরেকটা ওয়ার্ড বাইর করব, সেটা হচ্ছে প্রো। মনে রাখবে ক্যারিয়ন শব্দটা যেখানে শুনবে মনে রাখবে এটা নিউক্লিয়াসকে বোঝাচ্ছে, এটা নিউক্লিয়াসকে বোঝাচ্ছে। আর প্রো শব্দটা ইংরেজি প্রো না, যেটা আমরা বুঝি হায়ার লেভেল, প্রো না, এই প্রোটা হচ্ছে লোয়ার লেভেল। দেখো ইংরেজিতে প্রো মানে হায়ার লেভেল, আর গ্রিক ভাষায়, এটা গ্রিক ভাষা, গ্রিক ভাষায় প্রো মানে লোয়ার লেভেল। ইন্টারেস্টিং না? ইংরেজিতে প্রো মানে হায়ার লেভেল, আর গ্রিক ভাষায় প্রো মানে লোয়ার লেভেল। দ্যাট মিনস এই প্রো মানে হচ্ছে আদি বা আগের, বা আগের, এরকম বলতে পারো, পুরাতন, আদি বা পুরাতন যাই বলো। তার মানে এটা কি দাঁড়াইলো? এই প্রোক্যারিওটিক কোষ যারা, তাদের ভিতরে তো নিউক্লিয়াস থাকবে। তোমরা জানো সেলের ভিতরে তো নিউক্লিয়াস অবশ্যই থাকবে। তো ওদের যে নিউক্লিয়াস, ওটা হচ্ছে আদি টাইপসের, মানে আগের নিউক্লিয়াস। তোমরা জানো যে সবার প্রথম যে কোষ সৃষ্টি ছিল ওটা কিন্তু একটা প্রোক্যারিওটিক সেল ছিল, মানে ওদের নিউক্লিয়াস অনেক আগের ছিল। যেহেতু ওই নিউক্লিয়াসটা প্রোক্যারিওটিক ছিল, তাহলে আগের নিউক্লিয়াস সর্বপ্রথম এটা আসছে, তারপর এটা আসছে। তাহলে আদি মানে আগের, মানে ওল্ড বোঝাচ্ছে, ওল্ড নিউক্লিয়াস। ওল্ড মানে পুরাতন নিউক্লিয়াস। এখন তোমরা আমাকে বলো, পুরাতন জিনিস তেমন বেশি কি সুবিধার বা তেমন বেশি কি সার্ভিস দিতে পারবে? মোবাইলের কথা চিন্তা করো, পুরাতন মোবাইল আর নতুন মোবাইল, ব্যাকডেটেড মোবাইল আর আপডেটেড মোবাইলের কথা চিন্তা করো। ব্যাকডেটেড মোবাইলে অনেক ফাংশন যেটা আমাদের কাজে লাগবে সেটা পাবো না, বাট আপডেটেড মোবাইল আমরা পাবো। তো এই নিউক্লিয়াসটা হচ্ছে আমাদের ব্যাকডেটেড মোবাইলের মতো। আসলে এই নিউক্লিয়াসটা তেমন সুবিধা ছিল না। কেন সুবিধা ছিল না সেটা আমরা দেখবো, কেন সুবিধা ছিল না এটা আমরা দেখবো। আচ্ছা, ইউ মানে দেখো, ইউ মানে তো বুঝো প্রকৃত, আর ক্যারিয়ন এখান থেকে আসছে, ক্যারিয়ন আবার আগের মতো। ক্যারিয়ন মানে হচ্ছে নিউক্লিয়াস, তার মানে প্রকৃত নিউক্লিয়াস, মানে ভালো নিউক্লিয়াস, মানে আপডেটেড নিউক্লিয়াস, মানে আপডেটেড নিউক্লিয়াস। সেলের ভিতরে যে নিউক্লিয়াস থাকে, নিউক্লিয়াস এটা দেখতে ওল্ড নিউক্লিয়াস, মানে এত ভালো না নিউক্লিয়াসটা, দেখবো কে এরকম ভালো না, দেখবো মানে একটু পুরাতন টাইপসের। আর নিউক্লিয়াসটা খুব ভালো, প্রকৃত, খুব সুন্দর দেখতে, খুব সুগঠিত নিউক্লিয়াস। এটা কীরকম জানি নিউক্লিয়াসটা, দেখবো কীরকম নিউক্লিয়াস আমরা দেখবো। তাহলে চলো এখানের মধ্যে আমরা 1 নম্বর বৈশিষ্ট্য কী শিখবো বা 1 নম্বর জিনিস কী শিখবো, এখানে পার্থক্যও শিখে ফেলবো। মনে রাখবে এটা ভার্সেস, মানে পার্থক্যও শিখে ফেলবো। 1 নম্বর হচ্ছে, যেহেতু এদের যে নিউক্লিয়াসটা ওল্ড টাইপসের, তার মানে আমি বলতে পারি এটা হচ্ছে আদি নিউক্লিয়াস। 1 নম্বর এটা হচ্ছে আদি বা পুরাতন প্রকৃতির নিউক্লিয়াস, বা পুরাতন প্রকৃতির নিউক্লিয়াস। তো ভাইয়া পুরাতন প্রকৃতির নিউক্লিয়াস বলতে কি বুঝাতে চাচ্ছেন? যে ওল্ড যে নিউক্লিয়াস ওইটা সুগঠিত হবে না, অর্থাৎ নিউক্লিয়াস সুগঠিত নয়, অর্থাৎ নিউক্লিয়াস সুগঠিত। এটা আমাদের লাস্ট টপিক, সো একটু মনোযোগ দিয়ে এই জিনিসটা ভালোভাবে বোঝার চেষ্টা করি। এটা আমাদের লাস্ট টপিক। তার মানে এটা এতই ওল্ড যে ওল্ড হওয়ার কারণে এই নিউক্লিয়াসটা সুগঠিত নয়। এখন তোমরা জিজ্ঞেস করবা ভাইয়া সুগঠিত নয় মানে স্টিল বুঝি নাই, তাহলে আমি এখানে একটা কেন মার্ক দিই, হ্যাঁ, যে কেন সুগঠিত নয়, কেন না এটা আমরা বলবো। সুগঠিত না বলতে কি বুঝাই, এখানে লিখো সুগঠিত নয় বলতে কি বোঝায়। এখানে একটা কোয়েশ্চেন মার্ক দাও, এখানে এভাবে বলো সুগঠিত নয় বলতে কি বোঝায়, এভাবে লিখবা সুগঠিত নয় বলতে কি বোঝায়। এটা জাস্ট একটু এভাবে লিখো, এটার আনসার আমরা দিয়ে দিচ্ছি।
তোমরা এগুলো নোট করো, কারণ আমার বোর্ডে জায়গা থাকে না। সুগঠিত নয় বলতে কি বোঝায় সেটাই আমরা দেখব। আচ্ছা, এবার এখানে একটু চলে আসি। এখানকার 1 নম্বরে কি লিখবা? যেহেতু প্রকৃত মানে রিয়েল, বাংলায় বলো ইংরেজিতে বলো রিয়েল। রিয়েল মানে কি? একেবারে খুব সুন্দরভাবে গঠিত থাকবে। দ্যাট মিনস এটা প্রকৃত নিউক্লিয়াস। প্রকৃত অর্থাৎ সুগঠিত নিউক্লিয়াস। প্রকৃত অর্থাৎ সুগঠিত নিউক্লিয়াস। প্রকৃত অর্থাৎ সুগঠিত নিউক্লিয়াস। এখন এখানেও একটা প্রশ্ন তোমার অ্যারাইজ হইতে পারে। প্রশ্নটা কি হইতে পারে? সেটা হচ্ছে সুগঠিত বলতে, এরকম একটা প্রশ্ন বলতে পারো তুমি, সুগঠিত বলতে কি বোঝায়? চলো আমরা দেখে আসি নিউক্লিয়াস সুগঠিত বলতে কি বোঝায় আর নিউক্লিয়াস সুগঠিত নয় বলতে কি বোঝায়। এটা জানলে এটা অলরেডি বুঝে যাবে। চলো, নিউক্লিয়াস যদি তুমি আঁকো, মনে একবার নিউক্লিয়াসকে তোমরা এভাবেই আঁকবা। অবশ্য নিউক্লিয়াসের এভাবে, আমরা একটা নিউক্লিয়াস আছে, নিউক্লিয়াসের বাইরে এভাবে একটা এরকম ঝিল্লি থাকে। নিউক্লিয়াসের বাইরে এরকম একটা এভাবে ঝিল্লি থাকে। হ্যাঁ, নিউক্লিয়াসের বাইরে এরকম একটা ঝিল্লি থাকে। এটাকে আমরা বলি নিউক্লিয়ার মেমব্রেন। এটাকে আমরা বলি নিউক্লিয়ার মেমব্রেন। এবং নিউক্লিয়ার মেমব্রেনের ভিতরে এভাবে একটা, এখানে একটা এভাবে ছিদ্র দেখা যাচ্ছে না? এই যে ছিদ্র, এগুলোকে বলা হয় নিউক্লিয়ার রন্ধ্র বা ছিদ্র। নিউক্লিয়ার ছিদ্র লিখো। নিউক্লিয়াসের ভিতরে মানে নিউক্লিয়ার মেমব্রেনের ভিতরে গোল করে কালো করে একটা বস্তু দেখা যায়। এটাকে আমরা কি বলি? এটাকে আমরা বলি নিউক্লিওলাস। এটাকে আমরা বলি নিউক্লিওলাস। এবং এখানে এভাবে তরল পদার্থ থাকে কিছু, এভাবে দেখো তরল ম্যাট্রিক্স। এটাকে আমি লাল করে দিব যাতে বুঝতে পারো। এভাবে তরল পদার্থ থাকে। তরল পদার্থ বলবো না, এটাকে অর্ধ তরল পদার্থ বলবো। অর্ধ তরল মানে বুঝো তরল অথবা তরল না, মানে সেমি লিকুইড টাইপসে, মানে জেলির মতো দেখতে। জেলিকে তুমি কঠিনও বলতে পারবে না, আবার তরলও বলতে পারবে না, মাঝামাঝি, এটাই বুঝায়। সো এই যে তরল পদার্থ, এটাকে বলা হয় নিউক্লিওপ্লাজম। নিউক্লিওপ্লাজম এটা হচ্ছে অর্ধ তরল। হ্যাঁ, অর্ধ তরল বলা যায় এটাকে। কি বলা হয়? অর্ধ তরল পদার্থ। আর নিউক্লিওপ্লাজমে একটা পেঁচানো জিনিস ভাসানো থাকে। এভাবে একটা পেঁচানো জিনিস ভাসানো থাকে, খেয়াল করবা। এই যে পেঁচানো জিনিসটাকে বলা হয় ক্রোমাটিন তন্তু বা ক্রোমোজোম। বাট ক্রোমোজোম বলবো না, বিকজ ক্রোমোজোম আমরা কোষ বিভাজনের ক্ষেত্রে বলি। এটা কোষ বিভাজন ছাড়া বোঝাচ্ছি, কোষ বিভাজন এখানে হচ্ছে না। কোষ বিভাজন না হলে এটাকে ক্রোমাটিন তন্তু বলবো। এবং অনেকে ক্রোমাটিন তন্তু বললে চিনে না। তো আমি বলি ক্রোমাটিন তন্তু মানে কি? ক্রোমাটিন তন্তু মানে হচ্ছে, এই ক্রোমাটিন তন্তু হচ্ছে সেটা যেখানে ডিএনএ আছে প্লাস প্রোটিন আছে। তার মানে আমাদের যে ডিএনএ বলি, এই ডিএনএ আছে এই ক্রোমাটিনে। তাহলে ক্রোমাটিন তন্তু বলতে আমরা বুঝাচ্ছি এখানে আছে ডিএনএ এবং প্রোটিন। এগুলো আমরা পরে বিস্তারিত বলবো। এখানে আছে ডিএনএ, এটা হচ্ছে প্রোটিন। এই ধরনের নিউক্লিয়াসটা দেখতে খুব সুন্দর লাগতেছে, খুব সুগঠিত লাগতেছে। এটাকেই বলা হয় সুগঠিত নিউক্লিয়াস। এটাকেই বলা হয় সুগঠিত নিউক্লিয়াস। দ্যাট মিনস তোমাকে যদি কেউ জিজ্ঞেস করে সুগঠিত নিউক্লিয়াস বলতে কি বোঝায়, সুগঠিত নিউক্লিয়াস বলতে বোঝায় যেই নিউক্লিয়াসের নিউক্লিয়ার ঝিল্লি থাকবে বাইরের দিকে, ভিতরে নিউক্লিওলাস থাকবে, তারপর নিউক্লিয়ার ছিদ্র থাকবে, তারপর নিউক্লিওপ্লাজম থাকবে, এবং তারপর মোস্ট ইম্পর্ট্যান্ট এভাবে পেঁচানো একটা ক্রোমাটিন তন্তু থাকবে। দ্যাট মিনস হোয়াট? ডিএনএ থাকবে, প্রোটিন থাকবে। এই ক্রোমাটিন তন্তুটা থাকবে, মানে ডিএনএ প্রোটিন থাকবে। এটাই হচ্ছে সুগঠিত নিউক্লিয়াস। এবং এই সুগঠিত নিউক্লিয়াস তুমি কোথায় পাবা? ইউক্যারিওটে। কোথায়? আমার মতো একদম কপি করবা, আমার মতো এগুলো নোট করো, কপি করবা। এটাকেই বলা হয় সুগঠিত। তাহলে ভাইয়া সুগঠিত নয় বলতে কি বোঝায়? এটা শিখে গেছো না? এটা শিখে কোনো ব্যাপারই না। চলো আমরা এই সুগঠিত নয় বলতে কি বোঝায় সেটা বুঝি। তাহলে আমি এখানে তো জায়গা নাই, জায়গা আছে? আছে, এখানে একটুখানি বলে দিই। আচ্ছা না, এখানে আমার মনে হচ্ছে অল্প করে জায়গা আছে। সুগঠিত নয় বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে
এই যে নিউক্লিয়ার মেমব্রেন দেখতেছো, তাহলে আমি এখানেই মুছে দিই, আমি এখানেই দেখাই ফেলি, তাহলে বুঝে যাবা। সুগঠিত নয় বলতে কি বোঝায় তোমরা এই জায়গায় লিখবা, আমি এখানে লিখতেছি। সুগঠিত নয় বলতে বোঝাচ্ছে এই যে নিউক্লিয়ার মেমব্রেন দেখতেছো না, নিউক্লিয়ার মেমব্রেন থাকবে না। খেয়াল করো, দেখছো আমি আস্তে আস্তে এটারে আমি আদি নিউক্লিয়াস বানাচ্ছি। এই দেখো নিউক্লিয়ার মেমব্রেন থাকবে না, দ্যাট মিনস এই নিউক্লিয়ার মেমব্রেন গায়েব। তারপর নিউক্লিয়ার ছিদ্র তো থাকার কথাই না, মেমব্রেন না থাকলে ছিদ্র কেন থাকবে? ভিতরে কালো বস্তুটা নিউক্লিওলাস, এটাও থাকবে না। আমার হাত ময়লা করি, এই নিউক্লিওলাস থাকবে না। তারপর নিউক্লিওপ্লাজম থাকবে না, অর্ধতরবতন নিউক্লিওপ্লাজম থাকবে না। তারপর এখানে শুধুমাত্র যে জিনিসটা বাকি আছে সেটা হচ্ছে ক্রোমাটিন তন্তু। বাট ক্রোমাটিন তন্তুকে যদি আরো ভিতরে দেখি থাকবে ডিএনএর প্রোটিন। কিন্তু মনে রাখবা ক্রোমাটিন তন্তু না, প্রোটিনও না, মানে এই প্রোটিন থাকবে না। সো ক্রোমাটিন তন্তু বলার কোনো প্রশ্নই আসে না, শুধুমাত্র এই ডিএনএটাকেই আমি রাখলাম। কত মজার, কত মজার, শুধুমাত্র এই ডিএনএটাকেই আমি রাখলাম। দ্যাট মিনস এখানে যত কিছু ছিল সব গায়েব, শুধুমাত্র ডিএনএ বাদে। যত কিছু ছিল সব গায়েব, সব গায়েব, শুধুমাত্র ডিএনএ বাদে। দ্যাট মিনস শুধু ডিএনএ থাকে। তাহলে দ্যাট মিনস কি বুঝলাম? শুধু ডিএনএ থাকে। তাহলে চলো আমি এই ডিএনএটাকে এভাবে দেখাই। এইখানে ডিএনএ থাকে শুধু, তো ডিএনএ তো থাকে, তোমরা জানো ডিএনএ দ্বিসূত্রক, তবে এখানকার ডিএনএ বৃত্তাকারভাবে থাকবে। দেখো আমি ডিএনএটা দেখাচ্ছি, এই ডিএনএটা এভাবে বৃত্তাকারভাবে থাকবে। এটা হচ্ছে বৃত্তাকার ডিএনএ। দেখছো কত কিছু নাই, নিউক্লিয়ার মেমব্রেন নাই, নিউক্লিওপ্লাজম নাই, নিউক্লিওলাস নাই, নিউক্লিয়ার রন্ধ্র নাই, ক্রোমাটিন তন্তু তো নাই। ক্রোমাটিন তন্তুর ভিতর যে ডিএনএটা ছিল, প্রোটিনটা বাদ, শুধুমাত্র ডিএনএ থাকবে, তাও বৃত্তাকার ডিএনএ। এটার নিচে লিখো, এটাই লিখো, এটা হচ্ছে ফিগার, এটাই হচ্ছে আদি নিউক্লিয়াস, এটাই হচ্ছে আদি নিউক্লিয়াস। অথবা এটাকে বলা যায় যে এটা নিউক্লিয়াস নাই বলতে পারো, বা নিউক্লিয়াস না, বা এরকম বলতে পারো নিউক্লিয়াস নাই। তো আমরা সুগঠিত নিউক্লিয়াস বলি না অনেক সময়, এই যে আমরা বললাম না এখানে যে এখানে আসলে আদি বা পুরাতন প্রকৃতির নিউক্লিয়াস, অর্থাৎ নিউক্লিয়াস সুগঠিত নয়। এখানে আরেকটা কথা লিখো, অথবা নিউক্লিয়াস নাই বলতে পারো, কারণ এটাকে তো নিউক্লিয়াস বলা যায় না। এই জন্য এদিক দিয়ে অবলিক দিয়ে বললাম নিউক্লিয়াস নাই, এই জন্য এখানে অবলিক দিয়ে বললাম নিউক্লিয়াস নাই বা আদি নিউক্লিয়াস। শুধুমাত্র এই বৃত্তাকার ডিএনএটা থাকে আমাদের এই প্রোক্যারিওটে, তো এই জন্য এটাকে বলা আদি নিউক্লিয়াস। অথবা আরেকভাবে বলতে পারো নিউক্লিয়াস নাই, কারণ এটা তো নিউক্লিয়াস হইতে পারে না। বোঝা গেছে? ইজ ইট ক্লিয়ার? এখন তুমি এটা ফিল করতে পারছো এগুলো মানেটা কি? শুধুমাত্র বৃত্তাকার ডিএনএটা থাকবে, এই জন্য এটাকে আমরা আদি নিউক্লিয়াস বলি, অথবা নিউক্লিয়াস নাই বলি, নিউক্লিয়াস নাই, এটা হচ্ছে কথা। আচ্ছা, সো 1 নাম্বার পয়েন্টের জন্য কত কাহিনী করলাম। এবারে দেখো এইবারে দেখো 1 নাম্বার কথা, এগুলো তোমরা এভাবে সুন্দর করে এভাবে তুলবা, এটা এই জায়গায় তুলবা, এই প্রোক্যারিওটে তুলবা, ঠিক আছে? আচ্ছা, এবার আসো 2 নাম্বারে আমরা কি পড়তে পারি দেখি। এগুলো মুছে দিই। 2 নাম্বারে আমরা কি বলতে পারি? 2 নাম্বারে আমরা বলবো রাইবোজোম ব্যতীত, খুবই ইম্পর্টেন্ট, দেখো রাইবোজোম ব্যতীত অন্যান্য সাইটোপ্লাজমীয় অঙ্গাণু থাকে না। আমি একটু কাটে মাঝে দেখি তো, অন্যান্য সাইটোপ্লাজমীয় অঙ্গাণু থাকে না। আবার এখানে লিখবা 11:40 রাইবোজোম সহ সকল অঙ্গাণু থাকে। সকল অঙ্গাণু থাকে, এটা মানে কি ভাইয়া? তোমরা রাইবোজোম তো সবাই চিনো, যেখানে প্রোটিন তৈরি হয়। তো রাইবোজোমকে আমি একটু বলবো, সমস্যা নেই, বা রাইবোজোম নিয়ে আলাদা টপিক আছে, ওখানে আরো ভালোভাবে বলবো। তো দেখা যাবে কি, আমি যদি একটা কোষ আঁকি, তোমরা জানো এই যে একটা যদি ইউক্যারিওটিক কোষ আঁকি, একটা ইউক্যারিওটিক কোষ এভাবে আঁকলাম, এবং এই কোষে তো নিউক্লিয়াস আছে, তোমরা দেখছো এইভাবে নিউক্লিয়াস আছে, হ্যাঁ
এইভাবে তোমার একটা সুন্দর করে নিউক্লিয়াস আছে, এইভাবে একটা নিউক্লিয়াস আছে। নিউক্লিয়াস ছাড়া আরও অন্যান্য অঙ্গাণু থাকে, তোমরা জানো কি কি বলো তো? মাইটোকন্ড্রিয়া থাকে। এই যে নিউক্লিয়াস ছাড়া আমরা এগুলো দেখবো, অবশ্য আমরা কোষ আঁকবো পরে। মাইটোকন্ড্রিয়া আছে, তারপর এইভাবে গলগি বডি আছে, তোমরা জানো এই সকল জিনিস আছে। তারপর এন্ডোপ্লাজমিক রেটিকুলাম আছে, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম আছে, ঠিক আছে। তারপর আর কি কি আছে বলো না? সেন্ট্রিওল আছে, লাইসোসোম আছে, কত কিছু আছে, মানে সকল অঙ্গাণু আছে সাইটোপ্লাজমে। আবার রাইবোজোম আছে, এবং রাইবোজোমগুলো কীভাবে থাকে দেখো, এখানে দেখায় রাইবোজোম। এই যে এটা একটা রাইবোজোম, রাইবোজোম ছোট ছোট গোল এভাবে থাকে রাইবোজোমগুলো, ছোট ছোট এরকম মুক্তার মালার মতো করে থাকে, সাইটোপ্লাজমেই থাকে। এটা হচ্ছে সাইটোপ্লাজম, এগুলো হচ্ছে রাইবোজোম, এগুলো হচ্ছে রাইবোজোম, গোল গোল করে আঁকছে। এখানে অনেকগুলো রাইবোজোম, এবং রাইবোজোম মুক্তার মালার মতো করে থাকে, এবং অনেকগুলো রাইবোজোম একসাথে থাকে বিধে এটাকে অনেক সময় পলিরাইবোজোমও বলে, পলিরাইবোজোম বা পলিজোম। এখানে লিখতে পারো এই রাইবোজোমগুলো মুক্তার মালার মতো সাইটোপ্লাজমে অনেকগুলো থাকে বিধে এগুলোকে কি বলা হয়, বা কি বলা হয়, পলিরাইবোজোম বা পলিজোম। তার মানে এখানে রাইবোজোম আছে না? আছে। কিন্তু তুমি যদি একটা প্রোক্যারিওট দেখো, এই দেখো প্রোক্যারিওট, এটা হচ্ছে সেল মেমব্রেন, এটা হচ্ছে প্রোক্যারিওটের সেল মেমব্রেন, এবং প্রোক্যারিওটের তো নিউক্লিয়াস নাই, নিউক্লিয়াস নাই মানে এরকম একটা বৃত্তাকার ডিএনএ ছিল, এটা তো আমরা দেখছি, এরকম একটা বৃত্তাকার ডিএনএ ছিল, তাই না? এরকম একটা বৃত্তাকার ডিএনএ ছিল, মানে নিউক্লিয়াস নাই বলতে পারো, তাই না? আমরা একটু আগে দেখলাম। এবং খেয়াল করবা এখানে সাইটোপ্লাজমীয় অঙ্গাণু থাকে না, মানে এই গলগি বডি বলো, মাইটোকন্ড্রিয়া বলো, এন্ডোপ্লাজম, এগুলো থাকে না। তো এখানে যেরকম রাইবোজোম থাকে শুধুমাত্র রাইবোজোম থাকবে, তার মানে এখানেও মুক্তার মালার মতো এভাবে রাইবোজোম থাকবে। তার মানে সকল অন্যান্য অঙ্গাণু না থাকলেও রাইবোজোম থাকবে, বিকজ রাইবোজোম থাকাটা জরুরি, বিকজ রাইবোজোম প্রোটিন তৈরি করতে পারে। তো রাইবোজোম প্রোটিন অবশ্যই দরকার প্রত্যেকটা জীবের, তাই রাইবোজোম থাকাটা জরুরি, বাকিগুলো না থাকলে নেই। সো এই জন্য রাইবোজোম ছাড়া অন্যান্য অঙ্গাণু থাকে না, এটার মতো ডিফারেন্সটা বুঝো। এখানে রাইবোজোম আছে, এখানেও আছে, বাট এইখানে অন্যান্য অঙ্গাণু আছে, বাট এখানে নাই, এটাই হচ্ছে কথা। তারপর আমি তাড়াতাড়ি ক্লাসটা শেষ করাচ্ছি। এবার দেখো কয়েকটা পার্থক্য। 3 নম্বর পার্থক্য সেটা হচ্ছে রাইবোজোম আছে, এবং যে রাইবোজোমটা, এই যে রাইবোজোম যেগুলো ছিল এই রাইবোজোমগুলোকে বলা হয় 70S, আর এটার যে রাইবোজোম, এই রাইবোজোমগুলোকে বলা হয় 80S। এখন তোমরা হয়তো আমাকে জিজ্ঞেস করবা, অনেকেই জিজ্ঞেস করবা যারা আগে পড়ো নাই, সেটা হচ্ছে 70S বা S মানে এটা কি? স্বাভাবিক, এই S কথাটা অর্থ হচ্ছে একদম বিজ্ঞানী নাম অনুযায়ী, বিজ্ঞানীর নাম ছিল ভেডবার্গ। দেখো উচ্চারণ করার সময় ভেডবার্গ বললেও S শব্দটা উচ্চারণ হয় না, ওনার নামে S আছে, মানে ভেডবার্গ এরকম, এই যে ভেডবার্গ, S উচ্চারণ হয় না আর কি, এই S দিয়ে এটাকে ইউনিট করে। ভেডবার্গ কী করছে? ভেডবার্গ তোমার সেন্ট্রিফিউজ নামক যন্ত্র দিয়ে তোমার এগুলাকে ঘুরাই, দুইটা অংশে ভাগ করার পর দেখা গেছে যে প্রকৃত কোষের ক্ষেত্রে 80S পাওয়া গেছে, এটা একটি ইউনিট ভেদভাগের অনুযায়ী। এটা আমরা রাইবোজোম যখন পড়বো ওখানে বিস্তারিত পারবো, এখানে পড়ানোর দরকার নেই। তেমনি প্রকৃত কোষে পাওয়া গেছে 80S, এই ইউনিটটা 70S। এবং মজার ব্যাপার কি জানো, এই রাইবোজোমের 2টা ইউনিট থাকে, সাব ইউনিট। যেমন প্রকৃত কোষের সাব ইউনিট 2টা, একটাকে বলা হয় 50S সাব ইউনিট, আর একটাকে বলা হয় 30S সাব ইউনিট। তেমনি প্রকৃত কোষেরও 2টা সাব ইউনিট থাকবে, একটাকে বলা হয় 60S সাব ইউনিট, আর একটাকে বলা হয় 40S সাব ইউনিট। এই জিনিসগুলো হয়তো এখন বুঝবা না, বাট লিখে রাখো, কারণ MCQর জন্য ইম্পর্টেন্ট, এখান থেকে MCQ আসবে। অনেকে কি করে এই 2টা যোগ করে বলে ভাই 50 আর 30 মিলে তো হয় 80, আবার অনেকে বলে ভাই 60 আর 40 মিলে তো হয় 100, কিন্তু এখানে লিখছে 80, কিন্তু এখানে লিখছে 70। এই জিনিসটা কেমন জানি? দেখো এটা ম্যাথমেটিক্স না, এটার একটা ব্যাখ্যা আছে যেটা আমরা ওই রাইবোজোমে পড়াবো, এখানে পড়ানোর দরকার নেই, অনেক লম্বা একটা ইয়ার। সো এখানে বলার দরকার নেই, এই ইনফরমেশনগুলো জাস্ট লিখে রাখো। তারপর 4 নম্বর লিখো, বলো তো এটার ডিএনএ কেমন ছিল? এটার ডিএনএ ছিল বৃত্তাকার, এটা তো অলরেডি আমি তোমাদেরকে দেখাই দিছি। আর এদের যে ডিএনএ, এদের ডিএনএ হচ্ছে দ্বিসূত্রাকার,
ডি মানে 2, সূত্রাকা মানে সুতার মতো। তোমরা যে ডিএনএ আঁকো, ডিএনএ, এই যে তোমরা ডিএনএ আঁকো এভাবে ডি সূত্রাকার, এই যে এদের ডিএনএ এভাবে ডি সূত্রাকার, আর এদের ডিএনএ বৃত্তাকার, সেটা তো আমি দেখাইছি। এটা হচ্ছে 4 নাম্বার পয়েন্ট। আচ্ছা আচ্ছা, 5 নাম্বার পয়েন্ট হচ্ছে এইখানে প্রোক্যারিওটে অ্যামাইটোসিস ঘটে। এদের যে কোষ বিভাজন হচ্ছে অ্যামাইটোসিস, বা আরেকটা বলতে পারো সেটা হচ্ছে দ্বিবিভাজন। দ্বিবিভাজন মানে 2 ভাগে ভাগ হওয়া। আর এদের যে কোষ বিভাজন সেটা হচ্ছে মাইটোসিস অ্যান্ড মিওসিস। মাইটোসিস অ্যান্ড মিওসিস দুইটাই ঘটে, আর এখানে শুধুমাত্র অ্যামাইটোসিস বা দ্বিবিভাজন ঘটে। ব্যাকটেরিয়ার ক্ষেত্রে দ্বিবিভাজন ঘটে, আর অন্যান্য আদিকোষের ক্ষেত্রে অ্যামাইটোসিস ঘটে। তারপর 6 নাম্বারটা লিখো। 6 নাম্বার, আমরা চলে আসছি একেবারে শেষ মুহূর্তে। 6 নাম্বার একটা জিনিস খেয়াল করো, ইউক্যারিওটে যখন কোষ দেখছিলাম তখন দেখছিলাম এদের কোষের ভিতরে মাইটোকন্ড্রিয়া ছিল না মাইটোকন্ড্রিয়া, কারণ এখানে কিন্তু সব অঙ্গাণু থাকে। কিন্তু একটু চিন্তা করো তো, চিন্তার বিষয়, প্রোক্যারিওটে কি রাইবোজোম ছাড়া অন্যান্য অঙ্গাণু ছিল না? তাহলে মাইটোকন্ড্রিয়া থাকবে? ছিল না। তার মানে এখানে মাইটোকন্ড্রিয়া নাই। এটা তো খুব কমন বিষয়। মাইটোকন্ড্রিয়া নাই, যেহেতু মাইটোকন্ড্রিয়া নাই, তাই তারা তাইলে শ্বসন কার্য কিভাবে সম্পাদন করবে? একটা প্রশ্ন আসে। আমরা জানি মাইটোকন্ড্রিয়াকে কোষের শক্তিঘর বলা হয়, কারণ তারা শক্তি তৈরি করে। মানে এখানে রেসপিরেশন করে, মাইটোকন্ড্রিয়াতে রেসপিরেশন করে। তাহলে এর তো মাইটোকন্ড্রিয়া সে তার বেঁচে থাকতে হবে না, তার রেসপিরেশন লাগবে না? তাহলে সে কিভাবে করবে? সেটা হচ্ছে তার যেহেতু মাইটোকন্ড্রিয়া, তার একটা তার বিকল্প পদ্ধতি থাকতে হবে। সেটা হচ্ছে তাই তারা ম্যাসোসোম দ্বারা শ্বসন কার্য সম্পাদন করে। ম্যাসোসোম দ্বারা এটাকে লেখো সেলুলার রেসপিরেশন সম্পাদন করে। সেলুলার মানে কোষীয় রেসপিরেশন, এটাকে লিখো বাংলায় লিখো, কোষীয় রেসপিরেশন সম্পাদন করে। যেহেতু মাইটোকন্ড্রিয়া নাই সেটা তো জানো, কারণ এরা তো ভাই প্রকৃত কোষ, আদি কোষে তো মাইটোকন্ড্রিয়া থাকবে না। কিন্তু এদের তো মাইটোকন্ড্রিয়া আছে, তাই লিখো মাইটোকন্ড্রিয়া দ্বারা প্রধানত, কারণ বেশিরভাগ ক্ষেত্রে মাইটোকন্ড্রিয়াতে হয় আর অল্প একটু সাইটোপ্লাজমে হয়, তাই প্রধানত লিখছি। মাইটোকন্ড্রিয়া দ্বারা প্রধানত সেলুলার রেসপিরেশন ঘটে, সেলুলার রেসপিরেশন হয়। সেলুলার রেসপিরেশন মানে বাংলায় কি? বাংলা হচ্ছে কোষীয় শ্বসন। মাইটোকন্ড্রিয়া তো চিনো, কিন্তু তোমরা ম্যাসোসোম চিনো না। এটা নেক্সট ক্লাসে চিনে যাবা, যখন আমরা একটা প্রোক্যারিওটিক সেলের ফিগার আঁকবো তখন তুমি ম্যাসোসোম চিনবা। প্রোক্যারিওটিক সেলের ফিগার বইয়ে নাই তো, কিন্তু এটা শেখাটা জরুরি বলে আমি মনে করি। আছে কিনা জানি না, হয়তো নাই, বাট আমি একটা আদর্শ প্রোক্যারিওটিক ফিগার আঁকাবো যেখানে তুমি A to Z সব কিছু পাবা। তো সেরকম ম্যাসোসোমও তুমি পাবা। তাই আপাতত এতটুকু পর্যন্ত ম্যাসোসোমটা এখানে বলছি নাকি, আমি নেক্সট ক্লাসে এই প্রোক্যারিওটিক সেল যখন আঁকবো তখন তুমি ম্যাসোসোমটা ওখানে দেখবা। এবং ম্যাসোসোম দ্বারাই মূলত এরা শ্বসন কার্য কোষীয় শ্বসন সম্পাদন করে। যেহেতু মাইটোকন্ড্রিয়া নাই, লজিক খাটাও, যেহেতু মাইটোকন্ড্রিয়া নেই তার একটা বিকল্প পদ্ধতি থাকতে হবে, তাই তারা ম্যাসোসোম দ্বারা করে। ম্যাসোসোম কি সেটা জানতে হলে নেক্সট ক্লাস ওয়েট করতে হবে। মাইটোকন্ড্রিয়া যেহেতু আছে, তাহলে প্রধানত মাইটোকন্ড্রিয়া দ্বারাই শ্বসন কার্য সম্পাদন হবে, মানে সেলুলার রেসপিরেশন, কোষীয় শ্বসন। ঠিক আছে, এটাই হচ্ছে কথা। তো আজকের ক্লাস এতটুকু। তো তোমরা সবাই সে পর্যন্ত সুস্থ থাকো, ভালো থাকো। নেক্সট ক্লাসে আবার দেখা হচ্ছে নতুন কোনো টপিক নিয়ে। আমরা নেক্সট ক্লাসে প্রোক্যারিওটিক সেলের ফিগার আঁকবো, এবং এমনভাবে আঁকবো যাতে সব কিছু এখানে ইনক্লুড থাকে এবং এই ম্যাসোসোমটা ওখানে থাকবে, সো বুঝে যাবা। আর তারপর আমরা ইউক্যারিওটিক কোষ আঁকবো, এভাবে আস্তে আস্তে সামনে আগাবো। তারপর আমরা আস্তে আস্তে পড়াতে ঢুকতে পারবো। সে পর্যন্ত সবাই সুস্থ থাকো, ভালো থাকো। আর আজকে ক্লাসটা কেমন লাগছে সেই ফিডব্যাকটা দিতে পারো। আর তোমরা নোট করে আমাদের গ্রুপে সাবমিট করবা, এই গ্রুপটাতেই সাবমিট করবা যাতে, এবং সাবমিট করার সময় ক্লাস লিঙ্ক দিয়ে দিবা, একটা ইউটিউব লিঙ্ক দিবা, আর একটা হচ্ছে এই ফেসবুকের ক্লাস লিঙ্ক দিবা। ইউটিউব লিঙ্ক তো আমি দিয়ে দিব, আমি এটা ইউটিউবে দিয়ে দেবো। তো সে পর্যন্ত সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আল্লাহ হাফেজ।